ঢাকার অভিজাত এলাকায় আজিজুর রহমানের বাড়িটা দূর থেকে আলাদা করে চোখে পড়ে। বড় গেট, চকচকে মার্বেল আর অহংকারে ভরা এক পরিবার। সেই বাড়িতেই থাকে রাজ, এই বাড়ির জামাই, অথচ সম্মানের তালিকায় যার নাম নেই। বিয়ের শুরুতে তাকে রাজ জামাই বলা হতো, এখন ডাকা হয় শুধু রাজ বলে। ধীরে ধীরে তার পরিচয় বদলে গেছে, স্বামী থেকে দায়িত্বপ্রাপ্ত মানুষ থেকে প্রায় চাকর। রাত সকালে উঠেই কি তোমাকে বলতে হবে ডাইনিং রুমটা পরিষ্কার করো? ঠিক আছে মা, এখনই করছি। আর শোনো, আজ অতিথিরা আসবে, যেন কোনো ভুল না হয়। চেষ্টা করব। চেষ্টা করব, এই কথাটা সে প্রায়ই বলে, কারণ সে জানে তার প্রতিটা কাজে খুঁত খোঁজা হবে। ভুল করলে অপমান, ঠিক করলেও স্বীকৃতি নেই, তবুও সে কাজ করে যায়। রাজ, আমার ব্লু শাড়িটা কোথায় রেখেছো? আলমারির ডান পাশে ভাঁজ করে রেখেছি। ঠিক করে রাখতে পারো না? সব কিছু এলোমেলো লাগে। আমি আবার গুছিয়ে দিচ্ছি। একসময় এই তানিয়াই রাজের হাত ধরে বলেছিল, তুমি থাকলেই আমার সব ঠিক আছে। আজ সেই হাতেই অভিযোগের আঙুল। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু রাজ বদলায় না, সে শুধু চুপচাপ সব সহ্য করে। এই রাজ, গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাবে। ড্রাইভারকে বলেছি, কিন্তু তুমি সঙ্গে থাকবে। ঠিক আছে বাবা। আর শোনো, অফিসে যে ফাইলটা আছে এটা নিয়ে আসবে, ভুল করো না। জি। জীব, এই শব্দটা যেন তার জীবনের স্থায়ী সঙ্গী। প্রতিবাদ নেই, প্রশ্ন নেই, কিন্তু তার চোখের গভীরে মাঝে মাঝে অদ্ভুত এক অস্থিরতা দেখা যায়, যেন সে সবকিছু দেখছে, মেপে নিচ্ছে, মনে রাখছে। তুমি কি সারা জীবন এমনই থাকবে? কেমন? এত সাধারণ, এত চুপচাপ, এত গুরুত্বহীন? আমি যেমন তেমনই আছি। আমার বন্ধুদের স্বামীরা কোথায় আর তুমি কোথায়, কখনো ভেবেছো? ভেবেছি। তাহলে কিছু করো না কেন? সবকিছু সবার সামনে করতে হয় না। তানিয়া বিরক্ত হয়ে ঘর ছেড়ে চলে যায়। তার কাছে রাজের এই নীরবতা মানে অক্ষমতা। সে বুঝতে পারে না, নীরব মানুষও পরিকল্পনা করে, নীরব মানুষও নিজের ভেতরে এক বিশাল জগৎ লুকিয়ে রাখে। রাজ, অতিথির জন্য চা বানিয়েছো? বানাচ্ছি। দুধ বেশি দেবে না, অপচয় যেন না হয়। ঠিক আছে। এই বাড়িতে রাজের কাজের শেষ নেই। সকাল থেকে রাত, বাজার পরিষ্কার, গাড়ি, কাগজপত্র, অতিথি আপ্যায়ন, কিন্তু কোথাও সে স্বামী নয়, জামাই নয়, শুধু একজন কর্মচারীর মতো। রাজ, আজ আমার সাথে একটা পার্টিতে যাবে না? কেন? তোমাকে নিয়ে গেলে সবাই প্রশ্ন করবে, আমি অস্বস্তিতে পড়ি। বুঝেছি। তুমি বুঝলেও বদলাও না। সব পরিবর্তন চোখে দেখা যায় না। রাজের কণ্ঠে ছিল শান্তস্বর। তানিয়া সেটা খেয়াল করল না, সে শুধু নিজের অস্বস্তি নিয়েই ব্যস্ত। কিন্তু রাজের ভেতরে জমতে থাকে নীরব এক সিদ্ধান্ত। রাজ, তুমি তো পড়াশোনা করেছিলে, ভালোই। এখন কি করেছো? কাজ করছি। এসব ঘরের কাজ কে কাজ বলে না। জীবনে কিছু হতে পারলে না। চেষ্টা করছি। চেষ্টা দিয়ে কিছু হয় না, টাকা লাগে, যোগ্যতা লাগে। জি। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে। রাজ একা বারান্দায় দাঁড়িয়ে থাকে, দূরের আলো দেখে। তার ফোনে একটা মেসেজ আসে, সে পড়ে, হালকা হাসে, আবার ফোন পকেটে রেখে দেয়। পরের দিন সকালটা ছিল অদ্ভুত নীরব। বাড়ির ভেতরে ব্যস্ততা, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও রাজের জন্য ছিল আগের মতোই আদেশের তালিকা। তবে আজকের দিনটা একটু আলাদা, কারণ সন্ধ্যায় শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে বড় পার্টি। তানিয়াকে সেখানে যেতেই হবে, ড্রাইভার ছুটিতে। আর এই সুযোগেই সিদ্ধান্ত নিলেন আজিজুর রহমান, রাজি গাড়ি চালাবে। রাজ আজ সন্ধ্যায় তানিয়াকে পার্টিতে নিয়ে যাবে। আমি? আর তুমি? ড্রাইভার নেই। যদি অন্য কাউকে পাঠান? অন্য কাউকে? তুমি কি এই বাড়ির কেউ নও? আমি আছি, কিন্তু। কিন্তু কি? গাড়ি চালাতে পারো না? পারি। তাহলে সমস্যা কোথায়? সেখানে আমার যাওয়া ঠিক হবে না। কেন, নিজের অবস্থানটা বুঝতে লজ্জা লাগে? আমি শুধু অপ্রয়োজনীয় হতে চাই না। অপ্রয়োজনীয়? তুমি তো এই বাড়িতেই প্রয়োজনের জন্য আছো। আমি ভাবছিলাম। ভাবার দরকার নেই। তুমি এখনো এমন কিছু হওনি যে তোমার ভাবনা শোনার দরকার পড়বে। আমি যেতে চাই না। তোমার চাওয়া না চাওয়ার কোনো মূল্য নেই এখানে। মনে রেখো, তুমি এই বাড়িতে থাকো আমাদের দয়ায়। দোয়া নয়, সম্পর্ক। সম্পর্ক? সম্পর্কের মানে জানো তুমি? মেয়েকে কি দিয়েছো তুমি? সম্মান, নিরাপত্তা, অবস্থান।
আমি চেষ্টা করছি। চেষ্টা? তোমার এই চেষ্টা দিয়ে কিছু হবে না। আজ গাড়ি চালিয়ে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঘরটা মুহূর্তেই ভারী হয়ে ওঠে। রাজ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে রাগ নেই কিন্তু অপমানের দাগ স্পষ্ট। সে জানে এই তর্কে সে জিতবে না, কারণ এখানে সম্মানের বিচার হয় টাকায়, অবস্থানে, আর সেই মাপে তাকে সবসময় ছোট দেখানো হয়। বাবা, ওকে যেতে দিন না, চাইলে আমি রাইড শেয়ার দেব। না, বাইরের লোকের উপর ভরসা করার দরকার নেই। নিজের বাড়ির লোক থাকতেই। কিন্তু কোনো কিন্তু না, রাজ যাবে। ঠিক আছে। ঠিক আছে। আবারও সেই শান্ত স্বর, যেন অপমান তার কাছে নতুন কিছু নয়। তানিয়া রাজের দিকে তাকায়, কিন্তু তার চোখে কোনো প্রতিবাদ খুঁজে পায় না, শুধু এক ধরনের স্থিরতা। প্রস্তুত হয়ে নিও, দেরি যেন না হয়। আমি সময় মতো থাকবো। প্লিজ, আজ কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না। আমি কখনো করি? তোমার উপস্থিতি কখনো কখনো অস্বস্তি। বুঝেছি। এই কথাটা রাজকে ভেতর থেকে আঘাত করে, কিন্তু সে প্রকাশ করে না। বিকেলের দিকে সে গাড়ি বের করে, গেট খুলে যায়। তানিয়া পেছনের সিটে বসে, রাজ সামনের স্টিয়ারিং ধরে রাস্তায় গাড়ি চালাতে থাকে, কিন্তু গাড়ির ভেতরে জমে থাকে অদৃশ্য এক দূরত্ব। ধীরে চালাও। ঠিক আছে। পার্টিতে গিয়ে বেশি কথা বলবে না। আমি তো সাধারণত বলি না। এটাই ভালো। তুমি চাইলে আমি বাইরে অপেক্ষা করব। হ্যাঁ, সেটাই করো, ভিতরে আসার দরকার নেই। ঠিক আছে। গাড়ি থামে, ঝলমলে আলোর সামনে বড় বাড়ি, দামি গাড়ির লাইন, হাসির শব্দ। তানিয়া নেমে যায় আত্মবিশ্বাস নিয়ে। রাজ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে। ঝলমলে আলো, হাসির শব্দ, দামি পারফিউমের গন্ধে ভরা সেই বাড়ির ভেতরটা যেন অন্য এক জগৎ। আর বাড়ির বাইরে গাড়ির পাশে নীরবে দাঁড়িয়ে আছে রাজ। সাদা সাধারণ শার্ট, কালো প্যান্ট, পরিপাটি কিন্তু বিলাসী নয়। সে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো অস্বস্তি নেই, কিন্তু চারপাশের লোকজনের দৃষ্টিতে স্পষ্ট প্রশ্ন, সে কে? আমি ভিতরে যাচ্ছি, তুমি বাইরে থাকো। ঠিক আছে। দরকার হলে ফোন করব। আমি এখানেই আছি। তানিয়া ভেতরে ঢুকে যায় আত্মবিশ্বাস নিয়ে। রাজ বাইরে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে সে আকাশের দিকে তাকায়, যেন এই ঝলমলে আয়োজন তার কাছে খুব পরিচিতও নয়, আবার সম্পূর্ণ অচেনাও নয়। আরে তানিয়া, তুই এসে গেছিস? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। তোর সাথে কে এসেছে? ড্রাইভার নেই, তাই। তাই? রাজ এসেছে, বাইরে আছে। বাইরে কেন? ওর ভিতরে আসার দরকার নেই। আরে পাগলি, স্বামীকে বাইরে দাঁড় করিয়ে রাখিস, চল ডেকে আনে। না না, থাক। আমি নিয়ে আসছি। মিতা দ্রুত বাইরে বেরিয়ে আসে, গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা রাজকে দেখে এক মুহূর্ত তাকিয়ে থাকে। আপনি রাজ? জি। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। আমি ঠিক আছে এখানে। না, এটা ঠিক দেখায় না, চলুন। যদি তা নিয়ে কিছু বলে? আমি সামলে নিব, চলুন। রাজ একটু দ্বিধায় পড়ে, তারপর ধীরে পা বাড়ায়। ভেতরে ঢুকতেই আলো তার চোখে লাগে। সবার দৃষ্টি এক মুহূর্তেই তার দিকে ঘুরে যায়। তানিয়া, একে? আমার স্বামী। ও, ভাই, আপনি কি সত্যি পার্টিতে এভাবে আসেন? এভাবেই মানে? মানে একটু ক্যাজুয়াল না? আমি যেমন আছি তেমনই এসেছি। তানিয়া, তোর স্বামীর ড্রেস সেন্সটা একটু আপডেট করা দরকার। ও এমনই। আরে, পোশাক নিয়ে এত কথা কেন? না না, আমরা তো শুধু মজা করছি। মজা করতে পারেন। সিরিয়াস নিলেন নাকি? না, আপনি কি করেন ভাই? কাজ করি। কি কাজ? সাধারণ কাজ। তানিয়া, তুই তো বলেছিলি ও খুব সাধারণ। সত্যি তাই দেখছি। আমি কিছু বলিনি। ভাই, আপনি যদি কষ্ট না পান, একটা কথা বলি। বলুন। এইসব হাই প্রোফাইল পার্টিতে একটু প্রেজেন্টেশন লাগে, বুঝতেই তো পাচ্ছেন। বুঝতে পারছি। আপনার জুতোটা দেখেছেন? এই কার্পেটের সাথে মানাচ্ছে না। জুতোর কাজ হাঁটা, মানানোর নয়। বাহ, দর্শনও জানেন দেখি। একটু একটু। হাসির শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে। সেই হাসির ভেতরে লুকিয়ে থাকে তাচ্ছিল্য। তানিয়া দাঁড়িয়ে থাকে চুপ করে। সে থামায় না কাউকে, বরং তার চোখে এক ধরনের অস্বস্তি, যেন সে এই দৃশ্য থেকে নিজেকে আলাদা করতে চায়। রাজ, তুমি বাইরে গিয়ে বসো। কেন? প্লিজ।
ঠিক আছে। আরে না না, থাক না, আমরা তো শুধু। রাজ, আমি বলছি। আচ্ছা। রাজ ধীরে ঘুরে দাঁড়ায়। কেউ তার চোখের দিকে তাকায় না, কেউ খেয়াল করে না তার মুখে রাগ নেই, অপমান আছে, কিন্তু সেটা যেন তাকে ভাঙছে না, বরং আরও শান্ত করছে। সে বাইরে বেরিয়ে আসে, ঠান্ডা বাতাসে দাঁড়ায়, ভেতরের হাসির শব্দ ভেসে আসে কানে। তার ফোন আবার কেঁপে ওঠে। সে স্ক্রিনের দিকে তাকায়, এক মুহূর্তের জন্য তার চোখে ঝিলিক দেখা যায়, তারপর আবার সব স্বাভাবিক। আজকের রাতটা তানিয়ার কাছে হয়তো একটা সাধারণ পার্টি, বন্ধুদের কাছে হয়তো মজার মুহূর্ত, কিন্তু রাজের কাছে এটা আরেকটা অপমানের হিসাব, যে হিসাব সে এখনো মেলায়নি, শুধু জমিয়ে রাখছে। রাত গভীর হতে শুরু করেছে, একে একে কয়েকটা গাড়ি বেরিয়ে গেছে, কিন্তু তানিয়া এখনো বের হয়নি। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে রাজের পায়ে ব্যথা ধরেছে, তবুও সে নড়েনি, কারণ তাকে বলা হয়েছিল অপেক্ষা করতে, আর সে অপেক্ষা করতেই জানে। ঘড়ির কাঁটা যখন অনেকটা এগিয়ে যায়, রাজ একবার ফোন বের করে সময় দেখে। কোনো কল নেই, কোনো মেসেজ নেই, ভেতর থেকে এখনো গান বাজছে, হাসির শব্দ আসছে। একটা অস্বস্তি ধীরে ধীরে বুকের ভেতর জমতে থাকে। সে সিদ্ধান্ত নেয় ভেতরে যাবে। আমি একটু ভেতরে যাচ্ছি। দরকার আছে? আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আলো আর শব্দ তাকে ঘিরে ধরে। দূর থেকে সে তানিয়াকে খুঁজতে থাকে। কয়েকটা গ্রুপ পার হয়ে হঠাৎ তার চোখ থেমে যায় এক কোণে। তানিয়া নাচে একজন অচেনা ছেলের সাথে। তাদের দূরত্ব খুব কম। ছেলেটার হাত তানিয়ার কোমরে, তানিয়ার চোখ আধ খোলা, হাসি অস্বাভাবিক ঢিলে ঢালা। সে মাতাল। আরে ভাই, আপনি আবার ভিতরে? তানিয়াকে নিতে এসেছি। এখনো তো পার্টি চলছে। অনেক রাত হয়েছে। আরে রিল্যাক্স করুন, আপনার ওয়াইফ এনজয় করছে। আমি ওর সাথে কথা বলবো। রাজ ধীরে ধীরে এগিয়ে যায়, তার চোখ এখন শুধু তানিয়ার দিকে। ছেলেটার হাত ধীরে ধীরে তানিয়ার পিঠ বেয়ে নিচে নামছে। চারপাশে কেউ যেন খেয়াল করছে না, অথবা খেয়াল করেও পাত্তা দিচ্ছে না। রাজের বুকের ভেতর কিছু একটা শক্ত হয়ে যায়। তানিয়া, হুম? চলো বাড়ি যাই। এক্সকিউজ মি, আমরা ড্যান্স করছি। অনেক হয়েছে। আপনি কি? ওর স্বামী। ও, রাজ, তুমি এখানে কেন? তোমাকে নিতে এসেছি। আমি কি বলেছিলাম আসতে? রাত অনেক হয়েছে। ফাইন ম্যান, ডোন্ট ওয়ারি। আপনার হাতটা সরান। এক্সকিউজ মি। আমি বলেছি হাত সরান। রাজ, তুমি বাড়াবাড়ি করছো। তুমি ঠিক নেই। আমি একদম ঠিক আছি। রাজ এগিয়ে গিয়ে তানিয়ার হাত ধরে, খুব জোরে নয়, শুধু থামানোর জন্য, কিন্তু সেই মুহূর্তেই সবকিছু বদলে যায়। হাত ছাড়ো। চলো। বলেছি হাত ছাড়ো। তানিয়া, চরের শব্দ। তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? আমি শুধু। তুমি কি আমাকে কন্ট্রোল করবে? হে ম্যান, কুল ডাউন। কি হয়েছে? ও আমাকে অপমান করতে এসেছে। আমি অপমান করিনি। সবাই দেখো, আমার স্বামী আমাকে পার্টির মাঝখানে টানতে এসেছে। আমি শুধু তোমাকে বাড়িতে নিতে চেয়েছি। তোমার এই ছোট লোক মানসিকতা আমার সহ্য হয় না। চারপাশে ফিসফাস শুরু হয়, কয়েকজন হাসে, কয়েকজন মোবাইল বের করে। রাজ দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে, তার গালে চরের দাগ স্পষ্ট, কিন্তু তার চোখে আগুন নেই, আছে গভীর আঘাত। বেরিয়ে যাও এখান থেকে। তানিয়া। বলেছি বেরিয়ে যাও। ঠিক আছে। রাজ ধীরে ঘুরে দাঁড়ায়, কারো দিকে তাকায় না, দরজা পেরিয়ে বাইরে আসে। ঠান্ডা বাতাস মুখে লাগে। গাড়ির পাশে দাঁড়িয়ে সে একবার চোখ বন্ধ করে। অপমান তার নতুন নয়, কিন্তু আজকেরটা আলাদা, কারণ আজ অপমানের সাথে মিশেছে ভাঙন। বাইরে দাঁড়িয়ে রাজ অনেকক্ষণ নড়েনি। ভেতরের গান থেমে গেছে, কিন্তু তার কানে এখনো বাজছে সেই চড়েই শব্দ। একজন স্বামী হিসেবে তার সীমা কোথায়? একজন মানুষের আত্মসম্মানের শেষ রেখা কোথায়? সে প্রশ্ন করে নিজেকেই। আমি কি ভুল করেছি? তুমি শুধু থামাতে চেয়েছিলে, তাহলে এত অপমান কেন? কারণ তুমি চুপ থাকো। চুপ থাকায় কি অপরাধ? কিছুক্ষণ পর তানিয়া টলতে টলতে বাইরে আসে। তার চোখ লাল, মেকআপ নষ্ট, কিন্তু অহংকার অটুট। এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ। ড্রামা শেষ? আমি ড্রামা করিনি। তুমি আমাকে সবার সামনে ছোট করেছো। আমি শুধু তোমাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। আমার সুরক্ষার দরকার নেই তোমার। আজ ছিল। তুমি আমার লেভেলের না রাজ, এটা মানতে শেখো।
লেভেল টাকা দিয়ে মাপা হয়? সব কিছু নিয়ে মাপা হয়, তোমার কিছুই নেই। কিছুই নেই। না। ঠিক আছে, কি ঠিক আছে? আজকে রাতটা মনে রাখবো। হুমকি দিচ্ছ? না, মনে রাখছি। রাজ গাড়ির দরজা খুলে দেয়। তানিয়া বসে পড়ে। ফেরার পথে দুজনেই চুপ, কিন্তু এই নীরবতা আগের মতো নয়। এটা জমে থাকা সিদ্ধান্তের নীরবতা। আজ প্রথমবার রাজের ভেতরে কিছু একটা বদলেছে। সে প্রতিশোধের কথা ভাবছে না, সে প্রমাণের কথা ভাবছে। নিজেকে ছোট ভাবার দিন হয়তো শেষের পথে। অবহেলা যত গভীর হয়, নীরবতা তত শক্ত হয়। আর সেই শক্ত নীরবতার ভেতরেই জন্ম নেয় পরিবর্তন। গভীর রাত, গাড়ির শব্দে বাড়ির বড় গেট খুলে যায়। রাজ গাড়ির ভেতরে ঢোকায়। পুরো পথ জুড়ে দুজনের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু এই নীরবতা ঝড়ের আগের নীরবতা। গাড়ি থামতেই তানিয়া দরজা খুলে দ্রুত নেমে যায়। তার পায়ের শব্দেই বোঝা যায় ভেতরে আগুন জমে আছে। মা, মা তুমি কোথায়? তানিয়া, আসতে বলো। তুমি চুপ থাকবে? কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? কি ব্যাপার? বাবা, তুমি জানো তোমার জামাই আজ কি করেছে? আমি কিছু তুমি চুপ করবে? তানিয়ার চোখ লাল, কণ্ঠ কাঁপছে, কান্না আর রাগ একসাথে মিশে গেছে। বাড়ির সবাই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রাতে নিস্তব্ধতা ভেঙে যায়। কি হয়েছে বলতো? পার্টিতে সবার সামনে আমাকে অপমান করেছে, আমাকে টেনে নিয়ে যেতে চেয়েছে। আমি শুধু চুপ, আগে ওকে বলতে দাও। সবাই দেখেছে বাবা, ওমার হাত চেপে ধরেছে, আমাকে জোর করে নিয়ে যেতে চেয়েছে। আমি তোমাকে রক্ষা করতে। রক্ষা? আমাকে? তুমি কে আমাকে রক্ষা করার? রাজ, এসব কি শুনছি? আমি শুধু ওকে। তুমি কি পাগল হয়ে গেছো? পার্টির মাঝখানে এইসব কাণ্ড করো? আমি কাণ্ড করিনি। ও আমার সম্মান নষ্ট করেছে। আমি তোমার সম্মান বাঁচাতে। মিথ্যা। তানিয়া কান্নায় ভেঙে পড়ে। শাশুড়ি তাকে জড়িয়ে ধরে। শ্বশুরের মুখ কঠিন হয়ে ওঠে। রাজ একা দাঁড়িয়ে থাকে সবার সামনে, যেন সে আসামি আর বাকিরা বিচারক। রাজ, তুই কি বুঝছিস না সমাজে মান সম্মান বলে কিছু আছে? আমি জানি। জানিস, জানলে এই কাজ করতি না। আমি শুধু। শুধু শুধু করিস না। তুই কি ভাবিস তোর কোনো অবস্থান আছে এখানে? আমি ওর স্বামী। স্বামী? স্বামী হতে হলে যোগ্যতা লাগে। যোগ্যতা মানে? টাকা, মান, সম্মান, যা তোর কিছুই নেই। বাবা, ওকে কিছু বলো না, ও বুঝবে না। আমি সব বুঝি। তাহলে আজকের কাজটা করলে কেন? কারণ তোমাকে ওই অবস্থায়। থামো, আর একটা কথাও না। রাজ থেমে যায়। তার গলা ভারী হয়ে আসে, কিন্তু সে কাঁদে না, শুধু দাঁড়িয়ে থাকে। অপমানের এই মঞ্চে সে অভ্যস্ত হয়ে গেছে। তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছিস। আমি চেষ্টা করেছি। তোর চেষ্টা আমাদের দরকার নেই। আমরা ভুল করেছি তোকে জামাই বানিয়ে। যদি আমি এতই ফুল হই। তাহলে প্রমাণ দে, কি দিতে পারিস তুই। বাবা, আমি আর পারছি না। চল মা, তুই ওপরে যা, কাঁদিস না, আমরা আছি। আমি ওর মুখ দেখতে চাই না। তানিয়াকে ধরে তার মা সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যায়। সে কান্না করতে করতে নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। নিচে দাঁড়িয়ে থাকা রাজ আর তার শ্বশুর শাশুড়ি। রাজ, আজকের পর থেকে সীমা বুঝে চলবি। আমি সীমা লঙ্ঘন করিনি। তোর সীমা খুব ছোট, এটা মনে রাখবি। আমি চুপ হয়ে আছি। তুই আমাদের মেয়ের সমান না, এটা মাথায় ঢুকিয়ে নে। আমি কখনো নিজেকে সমান ভাবিনি। সেটাই তো সমস্যা, তুই কিছুই ভাবিস না। না রোজগার, না ভবিষ্যৎ, না সম্মান। তুই এই বাড়িতে খেয়ে খেয়ে পড়ে আসিস। আমি কারো দয়া খেয়ে বাঁচি না। তাহলে প্রমাণ কর। এখন পর্যন্ত তো কিছুই দেখিনি। সময় এলেই দেখবেন। আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। শ্বশুর রাগে ঘুরে চলে যায়। শাশুড়িও দীর্ঘশ্বাস ফেলে উপরে উঠে যায়। বিশাল বাড়ির নিচতলায় একা দাঁড়িয়ে থাকে রাজ। চারিপাশে নীরবতা, কিন্তু এই নীরবতা আগের মতো অসহায় নয়। আজ অপমান তার ভেতরে অন্যরকম আগুন জ্বালিয়েছে। সে ধীরে সিঁড়ির দিকে তাকায়। তানিয়ার দরজা বন্ধ। এই বাড়ির দরজাগুলো হয়তো আজ তার জন্য বন্ধ, কিন্তু জীবনের সব দরজা কি বন্ধ? রাজ কোনো শব্দ না করে নিজের ছোট ঘরের দিকে হাঁটে। তার চোখে এখন আর কষ্ট নেই, আছে গভীর নীরব এক সিদ্ধান্ত। রাতের সেই অপমানের পর ভোরটা যেন রাজের জীবনে আরও ভারী হয়ে নেমে এলো। ঘুম তার চোখে ছিল না, ছিল শুধু অপমানের জ্বালা। অন্যদিকে তানিয়ার চোখ লাল, কান্না, রাগ আর হ্যাং ওভারের মিশ্রণে।
বাড়ির ভেতরের পরিবেশ অস্বস্তিকর, নীরবতায় মোড়ানো। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কিন্তু সবার ভেতরেই আগুন জ্বলছে। মা, আমি অফিসে যাচ্ছি। আজ খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। মাথা ঠান্ডা রাখিস, কাল যা হয়েছে সেটা নিয়ে আর ভাবিস না। ভুলে যাওয়া এত সহজ না, মা। তানিয়া গাড়িতে উঠে পড়ল। রাজ চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে রইল। গত রাতের সেই চর যেন এখনো তার গালে বাজছে, কিন্তু সে কিছু বলল না। অভ্যাস হয়ে গেছে চুপ থাকা, সব সহ্য করা। অফিসে পৌঁছতেই তানিয়ার সামনে আরেক ঝড় অপেক্ষা করছিল। কনফারেন্স রুমে ঢুকতেই বোর্ড মেম্বারদের মুখ গম্ভীর, বড় স্ক্রিনে লাল অক্ষরে ক্ষতির রিপোর্ট ভেসে উঠছে। ম্যাম, আমাদের শেষ প্রজেক্টে বড়সড় লস হয়েছে। ক্রাশ ফ্লো প্রায় শেষ। কতদিন টিকে থাকতে পারবো আমরা? খুব বেশি হলে 1 মাস, তার মধ্যে ইনভেস্টমেন্ট না হলে কোম্পানি বন্ধ হওয়ার ঝুঁকি আছে। ইম্পসিবল। আমরা এত বড় কোম্পানি এভাবে ডুবে যেতে পারি না। ম্যাম, রিয়েলিটি মেনে নিতে হবে। আমাদের অবিলম্বে কমপক্ষে 50 কোটি টাকার ইনভেস্টমেন্ট দরকার। তানিয়ার মাথা ঘুরে উঠল। সে চেয়ারে বসে পড়ল ধপ করে। তার আত্মবিশ্বাস যেন মুহূর্তেই গুড়িয়ে গেল। এতদিন সে ভেবেছিল সে সব সামলাতে পারবে, কিন্তু আজ মনে হচ্ছে মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। কারোর সাথে কথা হয়েছে? কোনো ইনভেস্টর? 2-1 জনের সাথে কথা হয়েছে, কিন্তু তারা রিস্ক নিতে চাইছে না। আমাদের কোম্পানির বর্তমান অবস্থা দেখে সবাই পিছিয়ে যাচ্ছে। তানিয়ার মাথায় শুধু একটা কথাই ঘুরতে লাগলো, ডুবে যাচ্ছে। তার বাবার এত বছরের সুনাম, তার নিজের পরিশ্রম, সব কি শেষ হয়ে যাবে? একটা মিটিং সেট করো, যে কোনো বড় ইনভেস্টরের সাথে। আমি নিজে কথা বলবো। ঠিক আছে ম্যাম, আজ বিকেলের মধ্যে একটা মিটিং ফিক্স করার চেষ্টা করছি। কনফারেন্স রুম ফাঁকা হয়ে গেলে তানিয়া একা বসে রইল। তার চোখের কোণে জল জমে উঠল। গত রাতের অপমান, আজকের বিপদ, সব মিলিয়ে সে ভেঙে পড়েছে ভেতরে ভেতরে। কেন সবকিছু এভাবে একসাথে ভেঙে পড়ছে? বাড়িতে এদিকে রাজ একা বসে আছে রান্নাঘরের পাশে ছোট্ট চেয়ারটায়। শ্বশুর শাশুড়ির কটূক্তি এখনো কানে বাজছে। এই ছেলেটার জন্য আজ আমাদের মান সম্মান শেষ। কাল পার্টিতে যা করেছে লোকে কি বলবে? আমি শুধু তানিয়াকে চুপ, তোর কোনো কথা শুনতে চাই না। তুই শুধু ড্রাইভার হিসেবেই গেছিস, ড্রাইভার হিসেবেই থাকবি। রাজ মাথা নিচু করে চুপ করে রইল। সে জানে এখানে তার কথা বলার অধিকার নেই, কিন্তু তার চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন ভেতরে ভেতরে সে অন্য কিছু ভাবছে। বিকেলে তানিয়ার ফোন এলো বাড়িতে। তার কণ্ঠে ক্লান্তি স্পষ্ট। বাবা, আমাদের বড় সমস্যা হয়েছে। কোম্পানির জন্য ইনভেস্টর দরকার, না হলে সব শেষ। কত টাকা? 50 কোটি, খুব তাড়াতাড়ি। আমি কিছু পুরনো কন্ট্রাক্টের সাথে কথা বলবো, কিন্তু এখন বাজারের অবস্থা ভালো না। রাজ দূর থেকে সব শুনছিল। তার চোখে চিন্তার ছায়া এলেও মুখে কোনো ভাব নেই। আমি নিজেও চেষ্টা করছি। কাল একজন বড় ইনভেস্টরের সাথে মিটিং আছে। যদি তিনি রাজি হন। চেষ্টা কর, এটা আমাদের সম্মানের প্রশ্ন। ফোন কেটে গেল। বাড়িতে আবার নীরবতা, কিন্তু এই নীরবতার নিচে লুকিয়ে আছে আসন্ন ঝড়। সম্মান সম্মান কি শুধু টাকার উপর দাঁড়িয়ে থাকে? রাজের ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে উঠে নিজের ছোট ঘরের দিকে হাঁটল। বাইরে থেকে সে এখনো অবহেলিত, অপমানিত, কিন্তু ভেতরে যেন অন্য এক প্রস্তুতি শুরু হয়ে গেছে, নিঃশব্দ, অদৃশ্য। আর এদিকে তানিয়া অফিসে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। সূর্য ডুবছে ধীরে ধীরে, ঠিক তার আত্মবিশ্বাসের মতো। আগামীকাল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। একটা মিটিং যা হয়তো সব বদলে দিতে পারে, অথবা সব শেষ করে দিতে পারে। সন্ধ্যা নামতেই তানিয়া বাড়িতে ফিরল। মুখ গম্ভীর, চোখে ক্লান্তি আর রাগের ছাপ। অফিসের দুশ্চিন্তা যেন তার কাঁধে পাথরের মতো চেপে বসে আছে। ড্রয়িং রুমে বাবা মা বসে থাকলেও সে কারো দিকে তাকালো না। সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রাজ, এক কাপ কফি নিয়ে আমার রুমে আসো। স্ট্রং বানাবে। ঠিক আছে। রাজ রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার হাতের নড়াচড়া ধীর, কিন্তু চোখে চিন্তার রেখা। কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, তেতো গাঢ়, ঠিক এই বাড়ির সম্পর্কগুলোর মতো। এদিকে তানিয়া বাথরুমে ঢুকে পড়েছে। ঠান্ডা পানির ঝাপটায় যেন সারাদিনের চাপ ধুয়ে ফেলতে চাইছে, কিন্তু মনের অস্থিরতা কি এত সহজে ধুয়ে যায়? কয়েক মিনিট পর তানিয়া বেরিয়ে এলো, ভেজা চুল কাঁধে ছড়িয়ে, গায়ে শুধু সাদা টাওয়াল। তার মুখে বিরক্তির ছাপ এখনো স্পষ্ট। দরজা ঠেলে রুমে ঢুকতেই তার চোখ পড়ল বিছানার দিকে। রাত সেখানে বসে আছে,
কফির কাপটা টেবিলে রেখে সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তুমি এখানে বসে আছো কেন? কফি এনে রেখে ভাবলাম ভাবলে? তুমি ভাবার কি? এই রুমে বসার সাহস হলো কিভাবে তোমার? আমি শুধু অপকে করছিলাম তুমি কফি খাবে কিনা। চুপ, একদম চুপ। তোমার কোনো অধিকার নেই এই বিছানায় বসার। তানিয়ার কণ্ঠে তীব্র রাগ। সে দ্রুত ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গিয়ে জামা কাপড় টেনে বের করতে লাগলো। তার চোখে অপমানের আগুন জ্বলছে। নিজেকে কি মনে করো তুমি? এই বাড়িতে থাকো বলে ভাবছো সব জায়গায় বসতে পারবে? আমি তোমার স্বামী। স্বামী? প্লিজ এই শব্দটা মুখেও নিও না। তোমাকে আমি দয়া করে এখানে রেখেছি, সেটা ভুলেছিও না। রাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু সে চোখ তুলে তাকালো না। তার মুখে অদ্ভুত এক শান্ত ভাব। আমি শুধু ক্লান্ত ছিলাম, একটু বসেছিলাম। ক্লান্ত? ক্লান্ত হওয়ার কাজই বা কি করো তুমি? সারা দিন বাড়িতে বসে থাকো আর আমার রুমে এসে বসে পড়ো। তানিয়া দ্রুত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। তার হাত কাঁপছে রাগে। এক্ষুনি বেরিয়ে যাও আমার রুম থেকে, আর কখনো আমার বিছানায় বসার সাহস দেখাবে না। ঠিক আছে। রাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ একবার বিছানার দিকে গেল, যেন সেখানে শুধু একটা বিছানা নয়, তার সম্পর্কের ভাঙা স্বপ্ন পড়ে আছে। আর শুনে রাখো, অফিসের সমস্যার কথা শুনে কোনো বড় বড় উপদেশ দিতে আসবে না। তোমার সামর্থ্য আমি জানি। আমি কিছু বলিনি। বলার দরকারও নেই, আমার চুপ থাকাই ভালো। রাজ দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে দরজা খুলল। এক মুহূর্ত থেমে পেছনে তাকালো। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার চোখে অদ্ভুত এক অস্থিরতা। কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও। তোমার চিন্তার দরকার নেই। দরজা বন্ধ হয়ে গেল। রুমে শুধু কফির গন্ধ আর নীরবতা। তানিয়া বিছানায় বসে পড়ল, যেখানে একটু আগে রাজ বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই জায়গায়। একটা হালকা ভাঁজ পড়ে আছে চাদরে। অদ্ভুতভাবে তার বুকের ভেতরেও যেন একটা ভাঁজ পড়ল, কিন্তু সে সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকালো। দুর্বল হলে চলবে না, এখন না। বাইরে করিডোরে দাঁড়িয়ে রাজ গভীর শ্বাস নিল। অপমান তার নতুন কিছু নয়, কিন্তু আজ তার চোখে ক্ষীণ এক দৃঢ়তা, যেন সে সবকিছু সহ্য করছে, কিন্তু ভেতরে ভেতরে সময়ের অপেক্ষায় আছে। নিচে নামতেই তানিয়ার মা তাকে কড়া চোখে তাকালেন। আবার কি করেছো ওপরে? কিছু না, কফি নিয়ে এসেছি। নিজের সীমা জানো? এই বাড়িতে যতটা জায়গা তোমাকে দেয়া হয়েছে ততটাই থাকো। জি। রাজ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেল। বাড়ির দেয়ালগুলো যেন তার দিকে তাকিয়ে বিদ্রুপ করছে। আর উপরে তানিয়া কফির কাপ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সামনে অন্ধকার রাত, তার কোম্পানি সংকটে, তার সম্পর্ক ভেঙে পড়ছে, আর সে নিজেও বুঝতে পারছে না ঠিক কোথায় ভুলটা হচ্ছে। কিন্তু সে জানে না যে মানুষটাকে সে এতটা তুচ্ছ করছে, সেই মানুষটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠতে চলেছে। রাত নেমেছে পুরোপুরি। ডাইনিং টেবিলে আলো ঝলমল করছে, কিন্তু পরিবেশ ভারী। টেবিলের এক পাশে তানিয়ার বাবা মা বসে আছেন, অন্য পাশে তানিয়া। আর রাজ নিঃশব্দে একজনের প্লেটে খাবার তুলে দিচ্ছে, ঠিক একজন চাকরের মতো। ডালটা দাও, আর স্যালাডটাও দাও একটু। জি। রাজের চলাফেরা শান্ত, চোখ নিচু, যেন সে এই টেবিলের কেউই নয়, শুধু একজন পরিবেশনকারী। অফিসের খবর কি? আজ মিটিং ছিল না? ছিল। অবস্থা ভালো না বাবা। ক্যাশ ফ্লো প্রায় শেষ। সবাই শুধু রিস্কের কথা বলছে। আমি বলেছিলাম আগেই এত বড় এক্সপানশন একসাথে করা ঠিক হয়নি, এখন সামলাতে হবে। সামলাবই। কাল একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কি সিদ্ধান্ত? কাল আমি এশিয়ার টপ কোম্পানিতে যাচ্ছি, তাদের কাছে ইনভেস্টমেন্টের প্রস্তাব দেব। রাজের হাত থমকে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। এশিয়ার টপ কোম্পানি? তুমি কি নিশ্চিত ওরা তোমার সাথে মিটিং দেখে? অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। কাল সকাল 10টায়। যদি ওরা রাজি হয় তাহলে আমাদের সব সমস্যা শেষ। ওরা খুব কঠিন শুনেছি। ওদের চেয়ারম্যান খুব স্ট্রিক্ট মানুষ, কারোর সাথে সহজে দেখা করে না। জানি, কিন্তু চেষ্টা তো করতেই হবে। আমাদের আর কোনো অপশন নেই। রাজ নীরবে ভাত বাড়ছে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের গভীরে যেন এক অদ্ভুত ঝিলিক। মনে রেখো, কালকের মিটিং আমাদের সম্মানের প্রশ্ন, কোনো ভুল করা চলবে না। প্রেজেন্টেশন পারফেক্ট হতে হবে। সব রেডি আছে। ফিনান্স রিপোর্ট, ফিউচার প্ল্যান, প্রফিট প্রজেকশন, সব। আমি ওদের বোঝাবো আমাদের কোম্পানি এখনো শক্ত অবস্থানে আছে। পানি দিব? হ্যাঁ দাও। আর শোনো,
আজ সকালে গাড়িটা ঠিক করে রেখো, তানিয়াকে সময় মতো পৌঁছে দেবে। জি। দরকার নেই, আমি নিজেই গাড়ি চালিয়ে যাব। গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক আছে, কিন্তু সাবধানে যেও। টেবিলে আবার নীরবতা নেমে এলো, শুধু চামচের শব্দ আর থালায় খাবারের আওয়াজ। বাবা, যদি ইনভেস্টমেন্টটা পাই তাহলে আমরা শুধু লস কাটবো না, নতুন প্রজেক্টও শুরু করতে পারবো। এটা আমাদের টার্নিং পয়েন্ট হতে পারে। আশা করি তাই হবে, কিন্তু ওরা সহজে রাজি হবে না। প্রস্তুত থেকো কঠিন প্রশ্নের জন্য। আমি ভয় পাই না। কথাটা বলেও তার চোখে এক ফোঁটা অনিশ্চয়তা ফুটে উঠল। রাত সেটা লক্ষ্য করলো। রাজ, কাল সকালেই উঠে নাস্তা রেডি করে দেবে, তানিয়া যেন দেরি না হয়। ঠিক আছে। রাজ প্লেটগুলো গুছিয়ে নিচ্ছে, তার মুখে শান্ত ভাব, যেন এই আলোচনা তার জীবনের সাথে সম্পর্কহীন, কিন্তু ভেতরে ভেতরে সে গভীর চিন্তায় ডুবে আছে। কাল সব ঠিকঠাক হলে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আর যদি না হয়? না, যদি না হয় বলবে না, আমি হার মানতে রাজি না। রাজ থালা হাতে নিয়ে রান্নাঘরের দিকে হাঁটলো। তার ঠোঁটের কোণে খুব সামান্য এক হাসি ফুটে উঠল, যেন সে এমন কিছু জানে যা এই টেবিলের অন্য কেউ জানে না। আগামীকাল সকাল 10টা, একটা মিটিং যা শুধু একটা কোম্পানির ভবিষ্যৎ নয়, এ বাড়ির সম্পর্কের ভবিষ্যৎও বদলে দিতে পারে। আর সেই মোড়ের ঠিক আগে সবাই নিজের নিজের অবস্থানে দাঁড়িয়ে আছে, কেউ অহংকারে, কেউ উদ্বেগে, আর কেউ নীরব অপেক্ষায়। সকালটা শুরু হলো ভীষণ তাড়াহুড়োর মধ্যে। বাড়ির ভেতর যেন ছোট্টখাট্ট ঝড় বইছে। তানিয়া এক হাতে ব্যাগ, আরেক হাতে মোবাইল, মুখে চাপা উত্তেজনা। আজ মিটিং তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। মা, আমি বের হচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। সব কাগজপত্র নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি। গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো। তানিয়া দ্রুত বেরিয়ে গেল। বাড়ির সামনে ধুলো উড়ে উঠল। রাজ বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। প্রায় 15 মিনিট গাড়ি চালানোর পর হঠাৎ তানিয়ার চোখ বড় হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে। ও মাই গড, প্রেজেন্টেশন ফাইল! সে তাড়াতাড়ি গাড়ির সাইডে থামালো। ব্যাগ খুলে দেখলো ল্যাপটপ আছে, কিন্তু মূল প্রিন্টেড ফাইল নেই, যে ফাইলে ফাইন্যান্স রিপোর্ট, সাইন্ড ডকুমেন্ট সব ছিল। এটা কিভাবে ভুললাম আমি? মুহূর্ত নষ্ট না করে সে ফোন বের করলো। রাজের নাম্বারে কল গেল। হ্যালো। রাজ, আমার রুমের টেবিলের উপর নীল ফোল্ডারটা আছে, প্রেজেন্টেশন ফাইল। আমি ভুলে গিয়েছি, তাড়াতাড়ি নিয়ে এশিয়ার টপ কোম্পানি হেড অফিসে চলে আসো। এখনই? হ্যাঁ এখনই, 10টায় মিটিং, সময় খুব কম। কিন্তু আমার একটু কাজ আছে, বাইরে বাজারে যেতে হবে। বাজার? তোমার বাজারের কাজ বেশি দরকারি নাকি আমার কোম্পানির ভবিষ্যৎ? আমি ভাবছিলাম। ভাবার দরকার নেই, তাড়াতাড়ি ফাইল নিয়ে রওনা দাও, 1 সেকেন্ডও দেরি করো না। ঠিক আছে, দেখি কি করা যায়। দেখি না, সরাসরি নিয়ে আসো, আর সাবধানে আসবে, কোনো ভুল যেন না হয়। আচ্ছা। ফোন কেটে গেল। তানিয়া স্টিয়ারিং শক্ত করে ধরল, তার নিঃশ্বাস দ্রুত। এই ছোট্ট ভুল তার পুরো প্ল্যান নষ্ট করে দিতে পারে। এদিকে রাজ ফোনটা নামিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তানিয়ার রুমে ঢুকে টেবিলের ওপর রাখা নীল ফোল্ডারটা হাতে নিল। ফাইলের উপর বড় অক্ষরে লেখা, ইনভেস্টমেন্ট প্রপোজাল কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল? তার চোখে এক মুহূর্তের জন্য চিন্তার ছায়া এলো, কিন্তু সে দ্রুত ফাইলটা ব্যাগে রাখলো। কোথায় যাচ্ছ আবার? তানিয়ার একটা ফাইল দরকার, নিয়ে যাচ্ছি। সাবধানে যেও, দেরি করো না, আজ ওর খুব বড় দিন। জানি। রাজ বাড়ি থেকে বের হলো। রাস্তায় সকালের ভিড় বাড়ছে। সে একটা গাড়ি থামিয়ে উঠে পড়ল। তার মুখে শান্ত ভাব, কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা। এদিকে তানিয়া গাড়ির ভেতর বসে ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। প্রতিটা মিনিট যেন তার বুকের ওপর চাপ বাড়াচ্ছে। আজ যদি দেরি হয় সব শেষ। সে আবার ফোন করলো। কোথায় তুমি? রওনা দিয়েছি, পৌঁছাতে আর একটু সময় লাগবে। দ্রুত আসো প্লিজ। আসছি। প্লিজ শব্দটা শুনে রাজের ঠোঁটে হালকা হাসি ফুটল। এই বাড়িতে খুব কম সময়ে সে এই শব্দ শুনেছে তানিয়ার মুখে। শহরের ব্যস্ত রাস্তায় দুটো গাড়ি দুদিক থেকে ছুটে চলেছে, একটাই দুশ্চিন্তা, আরেকটাই নীরব পরিকল্পনা। সামনে যে ভাবনাটা দাঁড়িয়ে আছে সেখানেই ঠিক হবে আজকের ভাগ্য। আর নীল ফোল্ডারের ভেতরে লুকিয়ে আছে শুধু প্রেজেন্টেশন নয়, একটা সম্পর্কের পরীক্ষাও। শহরের প্রধান সড়কে আজ অস্বাভাবিক জ্যাম, গাড়ির লম্বা লাইন, হর্নের শব্দ, উত্তপ্ত বাতাস। রাজের গাড়ি মাঝখানে আটকে আছে। ঘড়ি কাঁটা 10টার দিকে এগোচ্ছে, তার কপালে হালকা ঘাম। আজও দেরি?
আজও হয়তো সবার সামনে অপমানিত হতে হবে। সে বারবার ঘড়ির দিকে তাকায়। মাত্র 2 মিনিট, কিন্তু গুরুত্বপূর্ণ দিনে 2 মিনিটও অনেক বড়। অবশেষে গাড়ি একটু নড়ল। রাজ দ্রুত নেমে পড়ল গেটের সামনে। বিশাল কাচের বিল্ডিং, উঁচু, প্রভাবশালী, যেন ক্ষমতার প্রতীক। গেটের সামনে দাঁড়িয়ে আছে তানিয়া। তার চোখে অস্থিরতা, ঠোঁট শুকনো। রাজকে দেখে সে দ্রুত এগিয়ে এলো। এত দেরি কেন হলো? জ্যামে আটকে গিয়েছিলাম। 2 মিনিট। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করছে তীব্র কথার জন্য, সবার সামনে অপমানের জন্য। কিন্তু হঠাৎ তানিয়া তার হাতটা শক্ত করে ধরে ফেলল। কি হলো? কিছু না, চলো, দেরি হয়ে গেছে। রাজ অবাক। এই প্রথম সবার সামনে তানিয়া তার হাত ধরেছে। রাগ নেই, তাচ্ছিল্য নেই, বরং তার আঙুলের চাপেই বোঝা যাচ্ছে সে ভয় পাচ্ছে। তুমি ঠিক আছো? আজ ভুল করার সুযোগ নেই। আমি আমি একটু নার্ভাস। তানিয়ার কণ্ঠে কাঁপন, তার চোখে সেই আত্মবিশ্বাসী আগুন নেই, আছে অজানা আশঙ্কা। সব ঠিক হবে। জানি না, যদি তারা রিজেক্ট করে, যদি আমাদের কোম্পানি বন্ধ হয়ে যায়। তুমি চেষ্টা করছো, সেটাই বড় কথা। তানিয়া এক মুহূর্তেও রাজের দিকে তাকালো। এই মানুষটাকে সে কতবার অপমান করেছে, তুচ্ছ করেছে, অথচ আজ তার হাতটাই সে আঁকড়ে ধরেছে ভরসার মতো। ভিতরে গেলে কিছু বলবে না, শুধু আমার পাশে থাকবে। যেমন তুমি চাও। দুজন একসাথে রিসেপশনের দিকে হাঁটলো। কাচের দরজা খুলতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের হাওয়া তাদের মুখে লাগলো। ভেতরের মার্বেল ফ্লোর, বড় লোগো, সুশৃঙ্খল পরিবেশ, সবকিছুতেই এক ধরনের প্রভাবশালী গাম্ভীর্য। ম্যাম, আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ, সকাল 10টায় মিটিং। 1 মিনিট, আমি জানাচ্ছি। তানিয়ার হাত এখনো রাজের হাতে। সে ধীরে ধীরে ছাড়তে চাইল, কিন্তু আবার আঁকড়ে ধরল। আমাকে একা ছেড়ে যেও না। আমি এখানেই আছি। রাজের চোখে গভীর স্থিরতা, যেন সে এই জায়গায় অচেনা নয়, বরং খুব পরিচিত। কিন্তু তার চেহারায় কোনো পরিবর্তন নেই। সাধারণ পোশাক, শান্ত মুখ। কয়েক সেকেন্ড পরে রিসেপশনিস্ট হাসি মুখে বলল, স্যার আপনাদের ভেতরে ডেকেছেন। স্যার। শব্দটা কানে আসতেই তানিয়ার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। সে গভীর শ্বাস নিল। চলো। রাজ মাথা নাড়ল। দুজন পাশাপাশি করিডোর ধরে হাঁটতে লাগলো। তানিয়ার মনে এখনো ভয়, কিন্তু সেই ভয়ের মাঝেও আজ সে প্রথমবার অনুভব করছে তার পাশে কেউ আছে। আর রাজ, তার মুখে শান্ত ছায়া, যেন সে জানে এই দরজার ওপারে কি অপেক্ষা করছে। কিন্তু সে কিছুই প্রকাশ করছে না, শুধু নিঃশব্দে হাঁটছে, তার হাতের মুঠোয় তানিয়ার কাপা আঙুলগুলো ধরে। লম্বা করিডোর পেরিয়ে রাজ আর তানিয়া যখন মিটিং রুমের সামনে এসে দাঁড়ালো, তখন তানিয়ার বুকের ভেতরটা কাঁপছে। তার হাত এখনো রাজের হাত শক্ত করে ধরে আছে। দরজার ওপারে অপেক্ষা করছে ভবিষ্যৎ, হয় উত্থান নয় পতন। ঠিক সেই সময় পাশের কেবিন থেকে এক স্যুট পরা কর্মচারী দ্রুত বেরিয়ে এলো। তার চোখ হঠাৎ রাজের উপর পড়তেই সে থমকে গেল, মুখে বিস্ময়ের ছাপ। স্যার, আপনি কখন আসলেন? শব্দটা যেন সময় থামিয়ে দিল। স্যার, একটা ছোট্ট শব্দ, কিন্তু তানিয়ার মস্তিষ্কে যেন বজ্রপাত হলো। তার আঙুলের চাপ রাজের হাতে হালকা ঢিলে হয়ে এলো। চোখ বড় হয়ে তাকালো রাজের দিকে। স্যার। রাজের চোখ এক মুহূর্তের জন্য স্থির হলো। তারপর খুব সূক্ষ্মভাবে সে সেই কর্মচারীর দিকে তাকিয়ে হালকা ইশারা করলো চুপ থাকার, স্বাভাবিক থাকার ইশারা। কর্মচারী যেন সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারল। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। স্যার, মানে ম্যাডাম, আপনার জন্য মিটিং রুমে সবাই অপেক্ষা করছেন, প্লিজ এদিকে আসুন। তানিয়ার কানে এখনো প্রথম শব্দটাই বাজছে। স্যার, আপনি কখন আসলেন? তার হৃস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে রাজের দিকে তাকালো সন্দেহ আর বিস্ময়ের মিশ্র দৃষ্টিতে। ও তোমাকে স্যার বললো কেন? হয়তো ভুল করেছে। বড় অফিস, সবাই সবাইকে স্যার বলে। কিন্তু এখন এসব ভাবার সময় না, তোমার মিটিং আছে। রাজের কণ্ঠ শান্ত, স্বাভাবিক, যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে এক ঝলক সতর্কতা ফুটে উঠেছে। কর্মচারী দরজা খুলে দাঁড়ালো। ভেতর থেকে আলো বেরিয়ে আসে। বড় টেবিল, একাধিক স্যুট পরা মানুষ, দেয়ালে কোম্পানি লোগো, পরিবেশ ভারী, প্রভাবশালী। প্লিজ ভেতরে আসুন, সবাই অপেক্ষা করছেন। তানিয়া গভীর শ্বাস নিল। তার মাথার ভেতর এখনো ঘুরছে সেই একটাই প্রশ্ন, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার উপায় নেই। চলো। আমি তোমার পাশেই আছি।
দুজন একসাথে ভেতরে ঢুকলো। রাজের মুখে এখনো সেই সাধারণ নিরীহ অভিব্যক্তি, যেন সে কেবল একজন সঙ্গী। কিন্তু তানিয়ার মনে আজ প্রথমবার একটা সন্দেহের বীজ রোপিত হলো। এই মানুষটাকে কি সে সত্যিই চেনে, নাকি সে এতদিন যা দেখেছে সেটা শুধু একটা মুখোশ? মিটিং রুমের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর সেই দরজার বাইরেই রয়ে গেল এক অদ্ভুত কম্পন, যার রেশ এখনো তানিয়ার হৃদয়ে বাজছে। মিটিং রুমের ভেতর নিস্তব্ধতা। বড় স্ক্রিনে তানিয়ার প্রেজেন্টেশন ভেসে উঠছে। গ্রাফ, চার্ট, ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাব্য মুনাফা। তার কণ্ঠ দৃঢ়, কিন্তু ভেতরে ভেতরে সে কাঁপছে। আজ তার প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। আমাদের কোম্পানির বর্তমান লস সাময়িক। আগামী 6 মাসের মধ্যে আমরা ব্যাক ইভেনে পৌঁছাতে পারবো। এই ইনভেস্টমেন্ট আমাদের শুধু বাঁচাবে না, আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। টেবিলের ওপারে বসে থাকা কর্মকর্তারা মনোযোগ দিয়ে শুনছে। কেউ নোট নিচ্ছে, কেউ স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়ছে। সবকিছু যেন ঠিকঠাকই চলছে। আপনার প্রজেকশন ইমপ্রেসিভ, ফাইন্যান্সিয়াল ডাটা পরিষ্কার। থ্যাংক ইউ। আমরা দীর্ঘমেয়াদী পার্টনারশিপ চাই, শুধু ফান্ড নয়, স্ট্র্যাটেজিয়াল সাপোর্টও। এক মুহূর্তের জন্য তানিয়ার মনে আশার আলো জ্বলে উঠল। হয়তো আজ সব ঠিক হয়ে যাবে। তবে একটা সমস্যা আছে। সমস্যা? আমাদের সিও এখন দেশে নেই, তার চূড়ান্ত অনুমোদন ছাড়া এত বড় ইনভেস্টমেন্ট সম্ভব নয়। কিন্তু আপনারা তো প্রাথমিক সিদ্ধান্ত নিতে পারেন। আমি অন্তত একটা কমিটমেন্ট চাই। দুঃখিত ম্যাম, এই প্রজেক্টের চূড়ান্ত সাইন অফ সিওর তিনি না থাকায় আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। তানিয়ার বুকের ভেতরটা হঠাৎ খালি হয়ে গেল। এত প্রস্তুতি, এত সাহস, সব যেন এক মুহূর্তেই ভেঙে পড়ছে। প্লিজ, আমাদের পরিস্থিতি খুব ক্রিটিক্যাল। আমরা সময় হারানোর অবস্থায় নেই। অন্তত একটা লিখিত আশ্বাস। আমরা আপনার প্রস্তাব রিভিউতে রাখবো, সিও ফিরলে জানানো হবে। এর বেশি এখন কিছু করা সম্ভব নয়। আপনি বুঝতে পারছেন না, আমাদের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। আমরা সহানুভূতি জানাচ্ছি, কিন্তু প্রটোকল ভাঙা সম্ভব নয়। শব্দগুলো ভদ্র, কিন্তু দেয়ালের মতো শক্ত। তানিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানে এখানে কান্না দুর্বলতা। আচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রেজেন্টেশনের ফাইল গুছিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ের শব্দ যেন মিটিং রুমের নীরবতায় ভারী হয়ে বাজছে। অন্যদিকে মিটিং রুমের বাইরে সোফায় বসে আছে রাজ। তার মুখে অদ্ভুত শান্ত ভাব। মাঝে মাঝে সে ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার করিডোরের শেষ প্রান্তের কাচের দেয়ালের দিকে তাকাচ্ছে, যেন সে অপেক্ষা করছে কিন্তু উদ্বিগ্ন নয়। মিটিং রুমের দরজা খুলল। তানিয়া বেরিয়ে এলো, তার চোখে হতাশা স্পষ্ট। রাজ দ্রুত উঠে দাঁড়ালো। কি হলো? কিছু না, সিও নেই, তারা কিছু করতে পারবে না। ও, সব শেষ হয়ে যাচ্ছে রাজ। আমি যতই চেষ্টা করি, কেউ রিস্ক নিতে চায় না। তুমি তোমার সেরাটা দিয়েছো। সেটা দিয়ে কি হবে? রেজাল্ট তো পেলাম না। তানিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই প্রথম সে রাজের সামনে ভেঙে পড়ার মতো দেখাচ্ছে। অহংকারের দেয়ালে ফাটল ধরেছে। চলো বাড়ি যাই, আর লজ্জা পাওয়ার কিছু বাকি নেই। 1 মিনিট, কেন? তুমি গাড়িতে গিয়ে বসো, আমি একটু রেস্ট রুমে যাচ্ছি। এখন? 2 মিনিট লাগবে। তানিয়া ক্লান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে লিফটের দিকে হাঁটলো। তার কাঁধ ঝুঁকে পড়েছে পরাজয়ের ভারে। আর রাজ, সে উল্টো দিকে হাঁটলো করিডোরের ভেতরের অংশে। তার মুখে আর আগের মতো নিরীহ ভাব নেই, চোখে হালকা কঠোরতা ফুটে উঠেছে। কয়েক মুহূর্ত আগে যে মিটিং রুমে সিও নেই বলে ইনভেস্টমেন্ট ফিরিয়ে দেওয়া হলো, সেই একই ভবনের ভেতরেই যেন আরেকটি গল্প নীরবে এগোতে শুরু করলো। করিডোরের ভেতরের অংশে পা বাড়াতেই রাজের হাঁটার ভঙ্গি বদলে গেল। আর আগের মতো নীরব, দ্বিধাগ্রস্ত নয়, তার পদক্ষেপ দৃঢ়, চোখে স্থির। সে সোজা ম্যানেজারের কেবিনের সামনে গিয়ে থামলো। একটু সময় হবে? জি, আপনি? ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেনি, তারপর এক ঝলকেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। দরজা ভেতর থেকে বন্ধ হলো। কেবিনের ভেতরে দুজন মুখোমুখি, বাইরে নীরব করিডোর, ভেতরে চাপা উত্তেজনা। স্যার আপনি? আমি কি চাই সেটা আপনি জানেন। কিন্তু স্যার আমরা তো। প্রোটোকল নিয়ে আমাকে বোঝাতে হবে না। ফাইলটা আমি দেখেছি, প্রজেক্ট ভায়াবল। জি, ডাটা খুব শক্তিশালী। তাহলে সমস্যা কোথায়? অনুমোদন। অনুমোদন আপনি পেয়ে যাবেন এখনই। রাজ টেবিলের ওপর রাখা একটি ফাইলের দিকে তাকালো। তার কণ্ঠ নিচু কিন্তু কঠোর। শব্দগুলো পরিষ্কার শোনা যায় না, যেন ইচ্ছে করেই গোপন রাখা হচ্ছে।
সময় নষ্ট করার সুযোগ নেই। ওদের এখনই আশ্বাস দিন, আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে। জি স্যার, আমি বুঝেছি। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ ম্যানেজারের চেহারা বদলে গেল। উদ্বেগ, তাড়াহুড়ো, দায়িত্বের চাপ একসাথে ফুটে উঠল। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। দরজা খুলে সে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। এদিকে বিল্ডিং এর বাইরে পার্কিং এরিয়ায় তানিয়া গাড়ির ভেতর বসে আছে। তার চোখ ফাঁকা, হাতে ফাইল শক্ত করে ধরা। তার মনে হচ্ছে সব শেষ। এত চেষ্টা করেও কিচ্ছু হলো না। হঠাৎ সে দেখল ভবনের ভেতর থেকে সেই ম্যানেজার দ্রুত বেরিয়ে আসে। তার মুখে অদ্ভুত তাড়াহুড়ো, চারপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজছে। ম্যাম ম্যাম, 1 মিনিট। তানিয়া অবাক হয়ে গাড়ির দরজা খুলল। জি, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ একটু ভেতরে আসুন। কিন্তু তো আপনি তো বললেন। হ্যাঁ, পরিস্থিতি একটু পরিবর্তন হয়েছে। আমরা আপনার প্রজেক্ট নিয়ে আরও আলোচনা করতে চাই। এখনই? জি, এখনই। অনুগ্রহ করে আসুন, সবাই অপেক্ষা করছেন। তানিয়ার মাথায় যেন ঝড় উঠল। কয়েক মিনিট আগেই যাদের কণ্ঠ ছিল ঠান্ডা আর অটল, তারা হঠাৎ এত আগ্রহী কেন? কিন্তু সিও তো। সব ঠিক আছে ম্যাম, আপনি শুধু ভেতরে আসুন। ঠিক তখনই রাজ ধীর পায়ে ভবনের দরজা দিয়ে বেরিয়ে এলো। তার মুখে আবার সেই নিরীহ শান্ত ভাব। কি হয়েছে? ওনারা আবার ডাকছেন, বলছেন পরিস্থিতি বদলে গেছে। তাই নাকি? তাহলে যাও, ভালো খবর হতে পারে। তানিয়া রাজের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তার মনে সন্দেহের ঢেউ উঠেছে। তুমি কিছু বলছিলে ভিতরে? আমি না, শুধু রেস্টরুমে গিয়েছিলাম। রাজের ঠোঁটে হালকা হাসি। ম্যানেজার আবার তাগাদা দিল। প্লিজ ম্যাম, সময় নষ্ট করবেন না। তানিয়া ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার চোখে বিস্ময়, মনে প্রশ্নের পাহাড়। আর সামনে দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনা, যার সূচনা হলো কয়েক মিনিটের এক গোপন কথোপকথনে। পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার ভেতরে রাজ হেলান দিয়ে বসে আছে। জানালার কাজ অল্প নামানো, গাড়ির ভেতরে হালকা মিউজিক বাজছে, নরম ধীর ছন্দে। তার চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি। এই মুহূর্তে তাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না এই সেই অবহেলিত, অপমানিত বেকার ঘর জামাই, যে প্রতিদিন ডিনার টেবিলে দাঁড়িয়ে খাবার পরিবেশন করে। আজ তার চোখে অন্য এক তেজ, ভঙ্গিমায় অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে কারো অনুমতির অপেক্ষায় নেই। সবকিছুর সময় আছে, শুধু ধৈর্য দরকার। তার আঙ্গুল স্টিয়ারিং এর উপর ধীরে ধীরে টোকা দিয়েছে মিউজিকের তালে। মুখে কোনো উৎকণ্ঠা নেই, যেন ভেতরের সব হিসেব সে আগেই কষে রেখেছে। এদিকে মিটিং রুমে আবার আলোচনা শুরু হয়েছে। পরিবেশ আগের থেকে সম্পূর্ণ আলাদা। যাদের মুখে একটু আগে নিরাসক্ত ভাব ছিল, এখন তারা আগ্রহী। ফাইলগুলো আবার খোলা হয়েছে। ম্যাম, আমরা আপনার প্রজেক্ট নিয়ে রিভিউ করেছি, কিন্তু শর্ত সাপেক্ষে। আমরা এই ইনভেস্টমেন্টে আগ্রহী। সত্যি? জি, প্রথম ধাপে 50 কোটি। পরবর্তী 6 মাসের পারফরম্যান্স অনুযায়ী আরও ফান্ডিং বাড়তে পারে। থ্যাংক ইউ, আমরা সব শর্ত মেনে নিতে প্রস্তুত। তানিয়ার কণ্ঠে আনন্দের কম্পন, তার চোখে জল চলে এলো, স্বস্তির জল। এত বড় চাপের পর হঠাৎ যেন ভার নেমে গেল কাঁধ থেকে। আমরা আজই প্রাথমিক চুক্তি সাইন করতে চাই। অবশ্যই। ডকুমেন্ট সামনে এগিয়ে এলো। কলম হাতে নিতে গিয়ে তার হাত কাঁপছিল, কিন্তু সেটা উত্তেজনায় সাইন করা হয়ে গেল। একটা ডিল যা তার কোম্পানিকে বাঁচিয়ে দিল। আমরা আপনাদের বিশ্বাস ভাঙব না। আমরাও আশা করি এই পার্টনারশিপ দীর্ঘদিন চলবে। মিটিং শেষ হলো, সবাই হাত মেলালো। এবার করিডোর দিয়ে হাঁটার সময় তার পদক্ষেপে নতুন শক্তি, মুখে আত্মবিশ্বাসের হাসি ফিরে এসেছে। পার্কিংয়ে পৌঁছতেই সে দেখল রাজ গাড়ির ভেতর নিশ্চিন্তে বসে আছে। কাচের ভেতর দিয়ে তার শান্ত মুখ দেখা যাচ্ছে। এই মানুষটা যেন একদমই চিন্তামুক্ত। রাজ, হয়ে গেছে? হয়ে গেছে। ডিল ফাইনাল, 50 কোটি ইনভেস্টমেন্ট। তাই নাকি? খুব ভালো খবর। তুমি বুঝতে পারছো এটা কত বড় ব্যাপার? আমাদের কোম্পানি বেঁচে গেল। আমি জানতাম তুমি পারবে। তানিয়া উত্তেজনায় গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ল। তার মুখ উজ্জ্বল, চোখে ঝিলিক, কিন্তু রাজের দিকে তাকিয়ে হঠাৎ তার মনে আবার সেই প্রশ্নটা উকি দিল। কেন এত নিশ্চিন্ত ছিল সে? কেন তার মুখে এত অদ্ভুত আত্মবিশ্বাস? তুমি একদম টেনশন করছিলে না কেন? টেনশন করলে কি কিছু বদলাতো? আজ তুমি আলাদা লাগছে। হয়তো আজ তোমার মন ভালো, তাই সবকিছু আলাদা লাগছে। রাজ ইঞ্জিন স্টার্ট করল। গাড়ি ধীরে ধীরে পার্কিং ছেড়ে বেরিয়ে গেল। রাস্তায় বিকেলের আলো পড়েছে। তানিয়া জানালার বাইরে তাকিয়ে
আছে মুখে তৃপ্তির হাসি, আর রাজ তার চোখ সামনে স্থির, ঠোঁটের কোণে সেই অদ্ভুত গভীর হাসি, যেন এই সাফল্যের গল্পের নৈপথ্যে যে ছায়া কাজ করছে সে তা প্রকাশ করতে মোটেও তাড়াহুড়ো করছে না। গাড়ি শহরের ভিড় পেরিয়ে বাড়ির দিকে এগোচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। তানিয়ার মুখে এখনো আনন্দের ছাপ, কিন্তু তার ভেতরে অন্য কিছু নড়ে উঠছে, একটা নতুন অনুভূতি যা এতদিন সে স্বীকারই করতে চায়নি। রাজ, আজ যদি তুমি ফাইলটা না আনতে হয়তো সব নষ্ট হয়ে যেত। আমি তো শুধু ফাইলটা এনে দিয়েছি, বাকিটা তুমি সামলাইছো। না, আজ তুমি পাশে না থাকলে আমি ভেঙে পড়তাম। রাজ এক ঝলক তাকালো তার দিকে। এই স্বীকারোক্তি সে আগে কখনো শোনেনি। তুমি আগেও অনেক কিছু একাই সামলেছো। কিন্তু আজ বুঝলাম সব একা সামলানো যায় না। গাড়ির ভেতরে নীরবতা এবার অস্বস্তিকর নয়, বরং নরম শান্ত, যেন দুজনের মাঝের দূরত্ব একটু একটু করে কমছে। বাড়িতে পৌঁছতেই তানিয়া দ্রুত নেমে পড়ল। আস্তার হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস, কিন্তু রাজের দিকে তাকানোর ভঙ্গিতে কোমলতা। কি হলো? ডিল ফাইনাল, 50 কোটি ইনভেস্টমেন্ট। সত্যি? এ তো দারুণ খবর। বাড়ির ভেতর আনন্দের হাওয়া বইতে লাগলো, কিন্তু এই প্রথমবার তানিয়া রাজের দিকে তাকিয়ে হাসলো, সেই হাসিতে কৃতজ্ঞতা। রাজ, তুমি ভিতরে এসো, দাঁড়িয়ে থেকো না। তানিয়ার মা অবাক হয়ে তাকালেন। এই সুরে সে আগে কখনো রাজকে ডাকেনি। আমি আসছি। রাতে ডিনার টেবিলে আজ দৃশ্যটা অন্যরকম। রাজ যখন প্লেট বাড়তে গেল, তানিয়া নিজেই তার হাত থামালো। বসো, আজ তুমি পরিবেশন করবে না, আমরা একসাথেই খাবো। আমি তো প্লিজ বসো। রাজ ধীরে ধীরে চেয়ারে বসলো। তানিয়া নিজ হাতে তার প্লেটে খাবার তুলে দিল। টেবিলে নীরবতা, কিন্তু সেই নীরবতা আর অবহেলার নয়, সম্মানের। রাজ, আজ তোর জন্যই কাজটা সহজ হয়েছে। ফাইলটা সময় মতো না পৌঁছালে সমস্যা হতো। আমি শুধু দায়িত্ব পালন করেছি। তানিয়া হালকা হাসলো। তার চোখে এখন আর তাচ্ছিল নেই, আছে বিশ্বাসের ছায়া। রাত গভীর হলে তানিয়া নিজের রুমে দাঁড়িয়ে ভাবছিল, এতদিন সে রাজকে শুধু বোঝা ভেবেছে, কিন্তু আজকের দিনটা তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। রাজ, একটু আসবি? হ্যাঁ। আজ ধন্যবাদ, শুধু ফাইলের জন্য না, সব কিছুর জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আছে, আমি হয়তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অতীত নিয়ে ভাবো না। কিন্তু আমি বদলাতে চাই। তানিয়ার কণ্ঠে আন্তরিকতা। সে ধীরে ধীরে রাজের দিকে এগিয়ে এলো। আজ থেকে আমি তোমাকে আর অপমান করব না, বরং চেষ্টা করব তোমার পাশে থাকার, যেমন তুমি আমার পাশে ছিলে। আমি সব সময় ছিলাম। তানিয়া প্রথমবার স্বতঃস্ফূর্তভাবে রাজের হাত ধরল, রাগে নয়, প্রয়োজনে নয়, ভালোবাসায়। আমি তোমার উপর ভরসা করতে চাই রাজ। ভরসা একদিনে তৈরি হয় না, কিন্তু তুমি যদি চাও আমরা নতুন করে শুরু করতে পারি। জানালার বাইরে রাতের আকাশ শান্ত। এই বাড়িতে বহুদিন পর একটা সম্পর্ক নিঃশব্দে বদলে যাচ্ছে। অপমানের জায়গায় সম্মান, দূরত্বের জায়গায় যত্ন, আর অবহেলার জায়গায় জন্ম নিচ্ছে ভালোবাসা। আর রাজ, সে এখনো নিজের ভেতরে সব রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু আজ প্রথমবার সে অনুভব করলো, হয়তো এই লড়াই শুধু প্রমাণ করার জন্য নয়, ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। অফিসে সেই দিনটার পর থেকে তানিয়ার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন শুরু হয়। আগে যে মানুষটাকে সে অবহেলা করত, আজ তার উপস্থিতি তাকে নিরাপত্তা দেয়। রাজের নীরব আত্মবিশ্বাস, কঠিন সময়ে পাশে থাকা, আর কোনো কিছুর বিনিময়ে কৃতিত্ব না নেওয়ার স্বভাব, সব মিলিয়ে তানিয়ার হৃদয়ে গভীর ভালোবাসার জন্ম দেয়। রাজ, আজকাল তুমি অফিসে গেলে আমার অদ্ভুত একটা শূন্য লাগে। হঠাৎ এত পরিবর্তন কেন? কারণ আগে বুঝিনি তুমি কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে। আমি তো সব সময়ই ছিলাম। রাজের শান্ত উত্তর তানিয়ার বুকের ভেতর কাঁপন তোলে। সে অনুভব করে এই মানুষটা কখনো দাবি করেনি, কখনো হিসেব চায়নি, শুধু পাশে থেকেছেন। সেই রাতেই তানিয়া ঠিক করে আর কখনো রাজকে অবহেলা করবে না। পরদিন ডাইনিং টেবিলে তানিয়ার মা আবার কটাক্ষ ছুড়ে দেন। সারাদিন বাড়িতে বসে থেকে বড়লোকি ভাব নেওয়া সহজ, কাজ করতে গেলে বোঝা যায়। আমি ঠিক আছি আন্টি। মা প্লিজ এভাবে কথা বলবে না। কেন, ভুল কি বলেছি? হ্যাঁ, ভুল বলেছেন। রাজ কোনোদিন আমাদের ক্ষতি করেনি, বরং আমার সবচেয়ে কঠিন সময় ওই পাশে ছিল। তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? আমি সত্যের পক্ষ নিচ্ছি। ঘরের বাতাস ভারী হয়ে যায়। তানিয়ার মা অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই মেয়েটাই কি সেই তানিয়া যে একসময় রাজকে সবার সামনে ছোট করত? আজ সে দৃঢ় কণ্ঠে নিজের স্বামীর সম্মান রক্ষা করছে। তানিয়া থাক, ঝগড়া বাড়িও না। না রাজ, আজ আমি চুপ থাকবো না। তুমি আমার স্বামী,
তোমাকে অপমান করার মানে আমাকে অপমান করা। রাজের চোখে বিস্ময়। এতদিন যে মেয়েটি তার দিকে তাকাতো অবহেলার দৃষ্টিতে, আজ সেই মেয়ের চোখে স্পষ্ট ভালোবাসা আর অধিকার। রাজের বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন একটু একটু করে গলে যায়। রাতে বারান্দায় দাঁড়িয়ে তানিয়া রাজের হাত ধরে। তুমি কি আমাকে এখনো বিশ্বাস করো? কেন করব না? কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ গড়া যায়। তাহলে আমাকে একটা সুযোগ দাও, তোমার পাশে সত্যিকারের স্ত্রী হয়ে থাকার। তানিয়ার কণ্ঠে আজ কোনো অহংকার নেই, আছে গভীর অনুতাপ আর অটুট ভালোবাসা। রাজ তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই পরিবর্তন অভিনয় নয়, এটা হৃদয়ের বদল। আমি তো তোমার পাশেই আছি। আর আমি তোমার পাশে ছেড়ে কোথাও যাব না। সেই মুহূর্তে দুজনের মাঝে দূরত্ব আর থাকে না। তানিয়ার ভালোবাসা এখন আর কথার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা তার আচরণে, তার প্রতিপদে, তার স্পর্শে স্পষ্ট। আর রাজ অনুভব করে হয়তো সময় এসে গেছে তাকে পুরো সত্য জানানোর, কিন্তু তার আগে সে এই ভালোবাসাটাকে আরেকটু গভীর হতে দিতে চায়। কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তানিয়া এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, আর রাজের প্রতি তার ভালোবাসা আরো গভীর হয়েছে। ঠিক এমন সময় এক বিকেলে অফিসে বসে কাজ করার সময় হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে ওঠে। হ্যালো, তানিয়া স্পিকিং। গুড আফটারনুন ম্যাডাম, আমি এশিয়ান গ্রুপ অফ কর্পোরেশন থেকে বলছি। জি বলুন। আমাদের সিও স্যার আজ শহরে এসেছেন। ওনাকে সম্মান জানিয়ে আজ রাতে শহরের সবচেয়ে বড় হোটেলে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। ও সত্যি? জি ম্যাডাম, আর স্যার নিজেই আপনার প্রজেক্টের সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের পার্টিতে আপনার সাথে 20 বছরের ইনভেস্টমেন্টের এগ্রিমেন্ট সাইন হবে। 20 বছর? ইয়েস ম্যাডাম, এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পার্টনারশিপের প্রস্তাব। কথাটা শুনে তানিয়ার হাত কেঁপে ওঠে। 20 বছরের চুক্তি মানে তার কোম্পানির ভবিষ্যৎ পুরোপুরি সুরক্ষিত। এত বড় সুযোগ সে কল্পনাও করেনি। তার চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। ধন্যবাদ, আমি অবশ্যই উপস্থিত থাকবো। প্লিজ ম্যাডাম, আজ রাত 8টার মধ্যে পৌঁছে যাবেন। সিও স্যার নিজে এগ্রিমেন্ট সাইন করবেন। নিশ্চয়ই। কল কেটে যাওয়ার পর তানিয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তার বুকের ভিতর উত্তেজনা আর অজানা এক আশঙ্কা একসাথে কাজ করছে। এত বড় কোম্পানির সিইও, 20 বছরের চুক্তি, আর শহরের সবচেয়ে বড় হোটেলে গ্র্যান্ড পার্টি, সবকিছু যেন স্বপ্নের মতো। সন্ধ্যায় বাড়ি ফিরে সে রাজকে খবরটা জানায়। রাজ, আজ একটা দারুণ খবর আছে। কি হয়েছে? আজ রাতে একটা পার্টি আছে শহরের সবচেয়ে বড় হোটেলে। ওই কোম্পানির সিইও এসেছেন আমাদের সাথে 20 বছরের এগ্রিমেন্ট সাইন করে। কংগ্রাচুলেশন। তুমি আমার সাথে যাবে প্লিজ? আমি? হ্যাঁ, আজকে দিনটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগবে। রাজের চোখে হালকা রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জানে এই পার্টিটা শুধু একটা এগ্রিমেন্ট সাইনিং নয়, আজকের রাতেই অনেক অজানা সত্য সামনে আসতে পারে, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। থ্যাংক ইউ রাজ, আজ আমি খুব খুশি। তানিয়ার মুখে খুশির আলো। সে জানে না আজকের এই পার্টি তার জীবনের সবচেয়ে বড় চমক নিয়ে অপেক্ষা করছে। শহরের সবচেয়ে বড় হোটেলে ঝলমলে আলোয় হয়তো শুধু একটা চুক্তির সাইন হবে না, উন্মোচিত হবে এমন এক সত্য যা তার পুরো দুনিয়াকেই বদলে দেবে। রাত নামতেই বাড়ির ভেতর সাজসজ্জার ব্যবস্থা শুরু হয়। তানিয়া লাল রঙের গাউন পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে। আজ তার জীবনের সবচেয়ে বড় রাত। 20 বছরের এগ্রিমেন্ট, এশিয়ার অন্যতম বড় কোম্পানির সিইও, আর শহরের সবচেয়ে বড় হোটেলে ঝলমলে পার্টি, সব মিলিয়ে উত্তেজনা আর নার্ভাসনেস একসাথে কাজ করছে। রাজ, তুমি এখনো রেডি হওনি? আমার যাওয়া কি খুব দরকার? অবশ্যই দরকার, তুমি আমার সাথে যাবে, এটাই শেষ কথা। আমি গেলে অস্বস্তি হতে পারে। অস্বস্তি কেন হবে? তুমি আমার স্বামী। রাজ কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে যেন এক অদ্ভুত দ্বিধা। সে জানে আজকের রাত অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু তানিয়ার জোরাজুরির কাছে সে শেষমেশ হার মানে। ঠিক আছে, চলো। কিছুক্ষণ পর শহরের সবচেয়ে বড় আর বিলাসবহুল হোটেলের সেই রাতটা যেন ভাগ্যের লেখা এক সন্ধ্যা। ঝাড়বাতির সোনালি আলোয় বিশাল হলরুম ঝলমল করছে। দেশের প্রভাবশালী শিল্পপতি, বিদেশি ইনভেস্টর, মিডিয়ার সারি সবাই অপেক্ষা করছে এশিয়ান গ্রুপ অফ কর্পোরেশনের সিওর আগমনের জন্য। তানিয়ার বুকের ভেতর দ্রুত ধুকপুক শব্দ হচ্ছে।
তার হাত ঘামে ভিজে গেছে, কিন্তু সে শক্ত করে ধরে আছে রাজের হাত। সে জানে আজ 20 বছরের এগ্রিমেন্ট সাইন হবে, কিন্তু সে জানে না এই রাত তার পুরো জীবনটাই বদলে দেবে। রাজ, আমার খুব নার্ভাস লাগছে। ভয় পেও না, তুমি তোমার যোগ্যতা এখানে দাঁড়িয়ে আছো। যদি কিছু ভুল হয়ে যায়? কিছুই ভুল হবে না। রাজের কণ্ঠে অদ্ভুত শান্তি, যেন সে জানে সামনে কি হতে যাচ্ছে। ঠিক তখনই হলরুমের প্রধান দরজা খুলে যায়। সিকিউরিটির মাঝে প্রবেশ করেন এশিয়ান গ্রুপ অফ কর্পোরেশনের সিইও রাহাত। উপস্থিত সবাই দাঁড়িয়ে পড়ে, ক্যামেরার ফ্ল্যাশ একসাথে ঝলসে ওঠে। রাহাত কয়েক পা এগিয়ে এসে সরাসরি রাজের সামনে থামে। ভাই, মুহূর্তের মধ্যে রাহাত রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। পুরো হলরুম নিস্তব্ধ। তানিয়া হতবাক, অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছে। রাজ, এটা কি হচ্ছে? তোমরা সবাই অবাক হচ্ছে তাই না? রাহাত মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেয়। রাজ শান্তভাবে দাঁড়িয়ে থাকে। আজকের রাত শুধু একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য নয়। আজ আমি এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি আমার বন্ধু, আমার মেন্টর আর আমার পার্টনার। পার্টনার? হ্যাঁ, এশিয়ান গ্রুপ অফ কর্পোরেশনের রাজের শেয়ার যা তার পুরো সম্পত্তির 10%। 10%? কিন্তু এটা ওর সাম্রাজ্যের খুব ছোট অংশ। গুঞ্জন ছড়িয়ে পড়ে, কেউ কেউ মোবাইলে লাইভ করছে, কেউ বিস্ময়ে তাকিয়ে আছে। রাজের ব্যবসার 90% সারা পৃথিবী জুড়ে বিস্তৃত। ইউরোপের টেক কোম্পানি, আমেরিকার ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক, মিডল ইস্টের এনার্জি সেক্টর, এশিয়ার মেগা ইন্ডাস্ট্রিজ, সবখানে ওর উপস্থিতি। এটা এটা সত্যি? শুধু তাই নয়, বিশ্ব ধনীদের তালিকায় রাজ এখন টপ পজিশনে। তানিয়ার চোখে জল চলে আসে। তার মাথায় ভেসে ওঠে অতীতের প্রতিটি মুহূর্ত, অপমান, অবহেলা, কটু কথা। রাজের নামে শতাধিক এতিমখানা আছে, অসংখ্য বৃদ্ধাশ্রম, চ্যারিটি ফাউন্ডেশন, প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা দান করে সে। অবিশ্বাস্য। যার নিজের বাড়িতে শত শত কর্মচারী আছে, সেই মানুষটা তার ভালোবাসার জন্য অন্যের বাড়িতে চাকরের মতো থেকেছে। হলরুমের বাতাস যেন ভারী হয়ে ওঠে। সবাই তাকিয়ে আছে রাজের দিকে। তার মুখে কোনো অহংকার নেই, শুধু শান্ত এক হাসি। তানিয়া ধীরে ধীরে রাজের সামনে এগিয়ে আসে। তুমি তুমি এত বড় মানুষ? বড় হওয়ার মানে টাকার পরিমাণ নয়। তাহলে কেন তুমি কিছু বলনি? আমি চেয়েছিলাম তুমি আমাকে মানুষ হিসেবে ভালোবাসো, পরিচয়ের জন্য নয়। আমি তো তোমাকে অপমান করেছি। ভালোবাসলে অপমানও সহ্য করা যায়। তানিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসায় ক্ষমা চাওয়ার দরকার নেই, পাশে দাঁড়ালেই যথেষ্ট। রাজ তাকে হাত ধরে উঠিয়ে নেয়। ঠিক তখনই পুরো হলরুম করতালিতে ফেটে পড়ে। মিডিয়ার ক্যামেরা একটানা ফ্ল্যাশ করছে। কেউ ভাবতেই পারেনি এতদিন অবহেলিত একজন মানুষ আসলে পৃথিবীর শীর্ষ ধনী। আজকের 20 বছরের এগ্রিমেন্ট শুধু ব্যবসার চুক্তি নয়, এটা বিশ্বাসের চুক্তি, আর সেই বিশ্বাসের নাম রাজ। মঞ্চে বড় স্ক্রিনে এগ্রিমেন্টের কপি ভেসে ওঠে। রাজ আর তানিয়া পাশাপাশি দাঁড়িয়ে সাইন করে। কলম ধরার সময় তানিয়ার হাত কাঁপছিল, কিন্তু এবার সেটা ভয়ের জন্য নয়, গর্বের জন্য। আজ আমি গর্বিত, তুমি আমার স্বামী। আর আমি গর্বিত, তুমি আমার ভালোবাসা। ঝাড়বাতির আলোয়, করতালির শব্দে, মিডিয়ার ক্যামেরার ঝলকে সেই রাত ইতিহাস হয়ে থাকে। আজ শুধু এক ব্যবসায়িক সাম্রাজ্যের পরিচয় উন্মোচিত হয়নি, উন্মোচিত হয়েছে এক নিঃস্বার্থ ভালোবাসার শক্তি। এখান থেকেই শুরু হবে তাদের জীবনের নতুন অধ্যায়। সেই রাতের ঘটনার পর যেন পুরো শহর বদলে গেল। টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল, পত্রিকার প্রথম পাতা, সবখানেই একটাই নাম, রাজ। বিশ্বের শীর্ষ ধনী, নিঃস্বার্থ দানবীর, ছদ্মবেশী সাম্রাজ্যের অধিপতি। এমন শিরোনামে শহর সরগরম, কিন্তু রাজের বাড়ির ভেতরে চলছে অন্য এক নীরব ঝড়। সকালে ড্রয়িং রুমে টিভির সামনে বসে আছেন তানিয়ার মা। সংবাদ চলছে। বহু বছর সাধারণ পরিচয়ে জীবন কাটানোর পর অবশেষে প্রকাশ্যে এলেন গ্লোবাল বিজনেস আইকন রাজ। এটা কি সত্যি? তার হাত কাঁপছে, চোখের সামনে ভেসে উঠছে সেই সব দিন, কটু কথা, অপমান, সন্দেহ, অবজ্ঞা। তিনি মনে করতে থাকেন কতবার রাজকে ছোট করেছেন। তানিয়া ধীরে এসে মায়ের পাশে বসে। মা, তুমি কিছু বলবে? আমি ওকে চিনতে পারিনি।
দরজার পাশে দাঁড়িয়ে ছিল রাজ। সে চুপচাপ সব শুনছিল। তানিয়ার মা ধীরে উঠে রাজের সামনে আসেন। রাজ, আমি তোমার কাছে অপরাধী। আপনি এমন বলছেন কেন? আমি তোমাকে অপমান করেছি, তোমার আত্মসম্মানে আঘাত করেছি। আপনি আমার বড়, আপনার কথা আমি কখনো মনে রাখিনি। কিন্তু আমি রেখেছি, আমি ভুল করেছি। ভুল বুঝতে পারাটাই বড় কথা। তানিয়ার মা হঠাৎ রাজের হাত ধরে ফেলেন। তুমি এত বড় মানুষ হয়েও এতদিন আমাদের বাড়িতে সাধারণের মতো থেকেছো কেন? কারণ আমি ভালোবাসার মূল্য বুঝি। আমি তোমাকে শুধু জামাই নয়, ছেলে হিসেবেও দেখতে চাই। তাহলে আজ থেকে আমি আপনার ছেলে। ঘরের ভারী বাতাসটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। তানিয়ার চোখ ভিজে ওঠে। সে অনুভব করে আজ শুধু সম্মান ফিরে আসেনি, একটা পরিবারও নতুন করে গড়ে উঠেছে। রাজ, তুমি এত অপমান সহ্য করলে কিভাবে? তোমার জন্য। আমি কি সেই যোগ্য ছিলাম? ভালোবাসার যোগ্যতার হিসাব করে না। এই কথাগুলো তানিয়ার হৃদয়ে গভীর দাগ কাটে। সে মনে মনে প্রতিজ্ঞা করে আজ থেকে রাজের সম্মান, তার ভালোবাসা, তার স্বপ্ন সবকিছুর পাশে সে অটুট হয়ে দাঁড়াবে। কয়েকদিন পর বাড়িতে একটি ছোট্ট পারিবারিক ডিনারের আয়োজন হয়। এবার দৃশ্যটা একেবারে আলাদা। টেবিলের মাথায় রাজ, পাশে তানিয়া। তানিয়ার মা নিজ হাতে রাজের প্লেটে খাবার তুলে নেন। এরা তোমার পছন্দ। ধন্যবাদ। এই ধন্যবাদ শব্দের ভিতর কোনো দূরত্ব নেই, আছে আপনত্ব। বাড়ির কর্মচারীরাও আজ রাজকে নতুন চোখে দেখছে, কিন্তু রাজের আচরণে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই সবার খোঁজ নিচ্ছে, সবার সাথে হাসি মুখে কথা বলছে। তুমি বদলাওনি। কেন বদলাবো? এত বড় পরিচয় জানার পরেও তুমি আগের মতোই আছো। পরিচয় বদলালেই মানুষ বদলাতে হয় না। তানিয়া ধীরে রাজের হাত ধরে। এই স্পর্শে আর কোনো দ্বিধা নেই, আছে গভীর শ্রদ্ধা, অটুট বিশ্বাস। রাতে বারান্দায় দাঁড়িয়ে তানিয়া আকাশের দিকে তাকায়। আমি তোমাকে নতুন করে চিনছি। আমিও তোমাকে। এবার আমি তোমার পাশে শুধু স্ত্রী হিসেবে নয়, সঙ্গী হিসেবে থাকবো। তাহলে পথটা সহজ হবে। দূরে শহরের আলো জ্বলছে। তাদের জীবনে যে ঝড় এসেছিল তা এখন শান্ত সমুদ্রে পরিণত হয়েছে। অপমানের দেয়াল ভেঙে তৈরি হয়েছে সম্মানের সেতু। এই অধ্যায় শুধু একজন মানুষের পরিচয় উন্মোচিত হয়নি, একটি পরিবারের হৃদয়ের পরিবর্তন ঘটেছে। আর সেই পরিবর্তনে শুরু হয়েছে অনুতাপের অশ্রু থেকে, যা গিয়ে মিশেছে ভালোবাসার নতুন সূচনায়। সত্য প্রকাশের পর কয়েক সপ্তাহ কেটে গেছে। ব্যবসায়িক দুনিয়ায় রাজের নাম আরও জোরে উচ্চারিত হচ্ছে, কিন্তু তার দৈনন্দিন জীবনে খুব বেশি পরিবর্তন নেই। সে এখনও ভোরে উঠে কাজ শুরু করে, নিয়ম করে মিটিং করে, আর সুযোগ পেলেই চুপচাপ কোথাও চলে যায়, যেখানে ক্যামেরা নেই, প্রচার নেই, আছে শুধু মানুষ আর তাদের প্রয়োজন। এক সকালে সে তানিয়াকে বলে আজ তাকে একটা জায়গায় নিয়ে যাবে। আজ তোমার সময় আছে? তোমার জন্য সব সময়ই আছে। তাহলে চলো, তোমাকে আমার আসল জায়গা দেখাই। শহরের কোলাহল ছেড়ে গাড়ি ঢুকে পড়ে এক শান্ত এলাকায়। বিশাল গেটের উপরে লেখা আলো ফাউন্ডেশন চিলড্রেন্স হোম। ভেতরে ঢুকতেই দৌড়ে আসে ছোট ছোট বাচ্চারা। রাজ আঙ্কেল, আরে কেমন আছো সবাই? ভালো। বাচ্চারা রাজকে ঘিরে ধরে, কেউ হাত ধরে, কেউ জড়িয়ে ধরে। তাদের চোখে যে আনন্দ তা কোনো ব্যবসায়িক সাফল্যের চেয়েও উজ্জ্বল। তানিয়া দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে, তার বুকের ভেতর অদ্ভুত এক আবেগ জমেছে। এরা সবাই তোমাকে এত ভালোবাসে? আমি শুধু ওদের পাশে থাকি। তুমি আমাকে কখনোই বলনি। আমি চাইনি দান প্রচার হোক। সাহায্য যদি ক্যামেরার জন্য হয় তাহলে সেটা সাহায্য নয়। রাজ বাচ্চাদের সাথে মাটিতে বসে গল্প করতে থাকে। একজন আঁকা ছবি এনে দেখায়, আরেকজন রিপোর্ট কার্ড। রাজ মন দিয়ে সব দেখে, সবার মাথায় হাত বুলিয়ে দেয়। আঙ্কেল, আমি বড় হয়ে ডক্টর হব। তাহলে আমি তোমার প্রথম রোগী হব। তানিয়ার চোখ ভিজে ওঠে। সে বুঝতে পারে এ মানুষটা শুধু টাকার মালিক নয়, হাজার মানুষের আশার আলো। আমিও কি এখানে কিছু করতে পারি? অবশ্যই পারো। আমি মেয়েদের জন্য একটা স্কিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করতে চাই। তাহলে আজ থেকেই শুরু করি। সেদিনই তারা পরিকল্পনা করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, প্রশিক্ষণ সবকিছু নতুনভাবে সাজানো হবে। শুধু এতিমখানা নয়, শহরের বাইরে গ্রামের বৃদ্ধাশ্রমেও তারা যায়। বাবা, তুমি আবার এলে? আসতেই হবে তো। তোমার জন্যই আমাদের ওষুধ ঠিক মতো আছে। মা, আপনার কিছু দরকার? তোমরা আসলেই সব দরকার মিটে যায়।
বৃদ্ধার আশীর্বাদে তানিয়ার মাথা নুয়ে আসে। সে অনুভব করে এতদিন সে যে জীবনে গর্ব করত তা ছিল সীমিত। রাজের জীবন অনেক বড়, মানুষের জন্য, সমাজের জন্য। ফেরার পথে গাড়িতে নীরবতা। আমি এতদিন কি দেখেছি? যা দেখানো হয়েছিল সেটাই। আজ আমি গর্বিত তোমার স্ত্রী হতে পেরে। আমি গর্বিত তুমি আমার পাশে দাঁড়িয়েছো বলে। আমি শুধু পাশে দাঁড়াতে চাই না, আমি এই সাম্রাজ্যের অংশ হতে চাই, মানবতার সাম্রাজ্যের। তাহলে আজ থেকে আমরা একসাথে কাজ করব। সেই দিন থেকেই তানিয়া নিয়মিত ফাউন্ডেশনের কাজে যুক্ত হয়। বোর্ড মিটিংয়ে বসে নতুন প্রজেক্ট প্ল্যান করে, নারীদের উদ্যোক্তা বানানোর ফান্ড তৈরি করে। রাজ তার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু নেতৃত্ব দিতে শেখায় তানিয়াকেই। একদিন মিটিং শেষে রাজ বলে, জানো, এই সাম্রাজ্য টাকায় তৈরি হয়নি, তাহলে কি দিয়ে? বিশ্বাস দিয়ে। তানিয়া রাজের দিকে তাকিয়ে হাসে। তাদের সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রী নয়, সহযোদ্ধার। ব্যবসার সাম্রাজ্য যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, তেমনি তাদের মানবতা সাম্রাজ্য ছড়িয়ে পড়েছে অগণিত মানুষের জীবনে। অপমানের অন্ধকার পেরিয়ে তারা এখন আলো ছড়ানোর পথে। এই অধ্যায় রাজের ধন সম্পদের নয়, তার হৃদয়ের বিশালতার পরিচয় ফুটে ওঠে। আর তানিয়া বুঝতে পারে সত্যিকারের রাজত্ব ক্ষমতায় নয়, মানুষের ভালোবাসায়। 1 বছর কেটে গেছে। এই 1 বছরেই শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বদলে গেছে অনেক হৃদয়, অনেক জীবন। রাজ আর তানিয়ার যৌথ উদ্যোগে নতুন স্কুল, আধুনিক হাসপাতাল, নারী উদ্যোক্তাদের জন্য ফান্ড, সবকিছু বাস্তব রূপ পেয়েছে। আজ আবার সেই শহরে সবচেয়ে বড় হোটেলে এক বিশাল অনুষ্ঠান। তবে আজকের আয়োজন শুধু ব্যবসার নয়, মানবতার জয়ের উৎসব। আজকে আবার এই হোটেলে দাঁড়িয়ে আমার প্রথম রাতটার কথা মনে পড়ছে। সেই রাতটাই আমাদের জীবন বদলে দিয়েছিল। সেই দিন আমি তোমাকে হারানোর ভয়ে কাঁপছিলাম, আজ তোমাকে পেয়ে গর্ব হচ্ছে। তুমি আমাকে হারাওনি, খুঁজে পেয়েছিলে। বিশাল হলরুমে দেশের বড় বড় শিল্পপতি, আন্তর্জাতিক অতিথি, মিডিয়া সবাই উপস্থিত। মঞ্চের পেছনে বড় স্ক্রিনে ভেসে উঠেছে এতিমখানার শিশুদের হাসি, বৃদ্ধাশ্রমের আশীর্বাদ, নতুন স্কুলের উদ্বোধন। রাহাত মঞ্চে ওঠেন। আজকের অনুষ্ঠান শুধু ব্যবসায়িক সাফল্যের নয়, এটা প্রমাণ যে ক্ষমতা আর সম্পদ তখনই অর্থবহ যখন তা মানুষের কাজে লাগে। করতালির মাঝে রাজ আর তানিয়া মঞ্চে ওঠে। 1 বছর আগে এই মঞ্চেই সত্য প্রকাশ পেয়েছিল। আজ আমরা দেখছি সেই সত্যের ফলাফল। রাজ মাইক্রোফোন হাতে নেয়। আমি কখনো চাইনি আমার নাম বড় হোক, আমি চেয়েছি কাজ বড় হোক। আর আমি শিখেছি ভালোবাসার মানুষকে বদলে দেয়। আজ আমি স্বীকার করছি, তানিয়া আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আর তুমি আমার গর্ব। করতালির শব্দে হলরুম কেঁপে ওঠে। ঠিক তখনই স্ক্রিনে ঘোষণা ভেসে ওঠে, রাজ ও তানিয়া ফাউন্ডেশন গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। তানিয়া অবাক হয়ে রাজের দিকে তাকায়। তুমি এটা আমাকে বলনি। চমক দিতে চেয়েছিলাম। হঠাৎ আলো একটু নরম হয়। রাজ পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে। তানিয়া, তুমি কি আবার আমাকে বিয়ে করবে? এবার কোনো গোপন পরিচয় ছাড়া, সবার সামনে, সমান সম্মানে। তানিয়ার চোখ ভিজে ওঠে। 1000 বার করব। রাজ আঙুলে আংটি পরিয়ে দেয়। হলরুমে দাঁড়িয়ে করতালি দেয়। তানিয়ার মা প্রথম সারিতে বসে কাঁদছেন, কিন্তু সেই কান্নার অনুতাপ নেই, আছে গর্ব। আজ আমি সত্যি গর্বিত। অনুষ্ঠানের শেষে রাজ ও তানিয়ার এতিমখানার কয়েকজন শিশুকে মঞ্চে তুলে নেয়। তারা ঘোষণা করে নতুন একটি আন্তর্জাতিক শিক্ষা প্রকল্পের সূচনা। আমাদের সম্পদ তখনই সার্থক যখন তা আগামী প্রজন্মের স্বপ্ন গড়ে তোলে। আজ থেকে আমাদের জীবনের প্রতিটি দিন হবে মানুষের জন্য। ঝাড়বাতির আলো, ফুলের সুবাস, করতালির শব্দ, সব মিলিয়ে সেই রাত এক নতুন ইতিহাস লিখে রাখে। অপমান থেকে সম্মান, অবহেলা থেকে গভীর ভালোবাসা। এই পথটা সহজ ছিল না, কিন্তু তারা প্রমাণ করেছে সত্যিকারের ভালোবাসা আর মানবতার শক্তি সব বাধা পেরিয়ে যেতে পারে। রাজ আর তানিয়া হাত ধরে মঞ্চ থেকে নামে। বাইরে আকাশে আতশবাজি ফুটছে। আলোয় ভরা সেই আকাশের নিচে তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে, সমান, সম্মানিত, পরিপূর্ণ। এভাবেই শেষ হয় তাদের গল্প, যেখানে ধন সম্পদের চেয়েও বড় হয়ে ওঠে হৃদয়ের বিশালতা, আর ভালোবাসা পায় তার পূর্ণতা। এখানেই তাদের সত্যিকারের হ্যাপি এন্ডিং।